আমাদের এই প্রথম ওয়েবিনারে। আমরা এই প্রথম আজকে আয়োজন করেছি যুক্তর অত্যন্ত মূল্যবান একটি কাজ যা আমরা করি, জনগল্প ৭১ নিয়ে কথা বলবার জন্য। আশা করি যারা রেজিস্টার করেছেন এবং যারা রেজিস্ট্রি করেননি তারাও যারা আগ্রহ প্রকাশ করেছেন তারা আজকে এখানে যোগ দেবেন, আপনাদের মন্তব্য করবেন, আমাদের সঙ্গে সংযুক্ত হবেন। আমরা সবার সঙ্গে যুক্ত হতেই পছন্দ করি। আমার নাম সেলিনা শেলী, আমি যুক্তর একজন ভলান্টিয়ার, ভালোবেসে সাথে আছি। ছোট্ট একটা অনুরোধ, আপনারা যারা দেখছেন তারা আমাদের এই লাইভ লিংকটা প্লিজ আপনাদের টাইম লাইনে একটু শেয়ার করে দিন। এটা অল্প মাত্র 30 সেকেন্ড, 1 মিনিট সময় নেবে। আপনারা যদি একটু শেয়ার করে দেন তাহলে অন্যরাও দেখতে পাবে। আজকে আমরা জনগল্প নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আমি অনুষ্ঠানটি সঞ্চালনা করব। আমরা ঘন্টাখানেক থাকবো, 1 ঘন্টার জন্য আমরা প্ল্যান করেছি। আমাদের সাথে আছেন 3 জন। একজন জনগল্পের সম্পাদনা করেন যিনি এবং যুক্ত পরিচালক নিশাত জাহান রানা। একদম। আমাদের সাথে আছেন ডাক্তার মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান সম্পর্কে একটু বলে নেই। উনি সারা দেশের ৬,০০০ মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত পরিবারের ইন্টারভিউ নিয়েছেন। কি বিশাল কর্মযজ্ঞ উনি করে চলেছেন নীরবে। তিনি মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের সভাপতি। চট্টগ্রামের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গুরুত্বপূর্ণ পুস্তক প্রকাশ করেছেন। তিনি কাজগুলো করছেন মূলত নিজস্ব অর্থায়নে, নিজস্ব সাংগঠনিক সামর্থ্য কাজে লাগিয়ে, কারো মুখাপেক্ষী না হয়ে। আজকের আলোচনায় ডাক্তার মাহফুজুর রহমান মুক্তিযুদ্ধ নিয়ে দীর্ঘ গবেষণার প্রেক্ষিতে আমাদের বলবেন কেন সাধারণ মানুষের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার কথা সংরক্ষণ করা জরুরি, কেন একজন সাধারণ মানুষেরও উচিত নিজের ও নিজের পরিবারের ৭১-এর অভিজ্ঞতার কথাগুলো ভুলে না যাওয়া, কি এর গুরুত্ব। আমরা তার কাছে ফিরে আসব। আমাদের সঙ্গে আরো রয়েছেন সৈকত দে। সৈকত দে, স্বাগতম। উনি একজন তরুণ কবি ও কথা সাহিত্যিক। সমকালীন জীবন ও তার সংকট নিয়ে তিনি বলেন এবং লেখালেখি করেন। তার সর্বশেষ প্রকাশিত উপন্যাস বিপ্লব আনবাড়ি যায়। অনেকেই নাম শুনেছেন, যথেষ্ট পরিচিতি পেয়েছে উপন্যাসটি একজন সাধারণ মানুষকে কেন্দ্র করে লেখা, যিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন, যার কোনো অবলম্বন নেই। আমরা সৈকতদের কাছ থেকে শুনবো মুক্তিযুদ্ধ নিয়ে নতুন করে কথা বলা, আবারও কথা বলা তরুণ প্রজন্মের জীবনে এখনো কেন প্রাসঙ্গিক। পাশাপাশি শুনবো মুক্তিযুদ্ধের সাধারণ মানুষের অভিজ্ঞতা সংগ্রহের উদ্যোগে জনগল্প ৭১ থেকে তরুণ প্রজন্ম কিভাবে উপকৃত হতে পারে, তা নিয়ে লেখকের চিন্তা ভাবনা কি, উনি কি ভাবছেন, এই জিনিসগুলোই আমরা তার কাছ থেকে আজকে শুনবো এবং আলোচনায় যাব। তো আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমি প্রথমে যাব নিশাত জাহান রানার কাছে। তার আগে আরেকবার স্মরণ করিয়ে দেই, লিংকটি অনুগ্রহ করে আপনার ওয়ালে শেয়ার করুন, যাতে অন্যরাও এটা দেখতে পায় এবং অংশগ্রহণ করতে পারে। নিশাত জাহান রানাকে বলবো যে আজকের এই অনুষ্ঠানের শুরুতে উনি যদি একটু আমাদেরকে জানিয়ে দেন যে জনগল্প উদ্যোগটা আসলে কি এবং উনি কেন এই উদ্যোগটা নিলেন। তো ওনার এই প্রারম্ভিক কথার পরেই আমরা চলে যাব আজকের শ্রদ্ধা ভাজন, সম্মান ভাজন আমাদের অতিথি
ডাক্তার মাহফুজুর রহমানের কাছে প্রথমে, তারপরে সৈকতদের কাছে, তারপর আমরা হয়তো ঘুরে ফিরে আবার সবার কাছেই আসবো। তো নিশাত জাহান রানা, আপনি যদি একটু বলেন যে জনগল্প ৭১ উদ্যোগটি আপনি এই উদ্যোগটি কি, এই উদ্যোগটিতে কি করা হয় এবং আপনি কেনই বা এই উদ্যোগটি নিয়েছেন? ধন্যবাদ। আমরা এই উদ্যোগটির নাম জনগল্প ৭১, এটা থেকে মোটামুটি হয়তো একটা ধারণা দিতে পারি বা মানুষের কাছে হয়তো খানিকটা আমাদের এই কাজের কথা পৌঁছায়। কিন্তু আমি একটু ভেঙে বলি যে পুরো ব্যাপারটা কি। আমি মুক্তিযুদ্ধ দেখেছি, কিন্তু তখন আমার বয়স খুব কম, স্কুলের প্রথম দিককার শিক্ষার্থী ছিলাম। কিন্তু পুরো যুদ্ধকালীন অবস্থাটা প্রত্যক্ষ করেছি একজন শিশুর চোখেই। আমরা মোটামুটি আজ এক গ্রামে তো কাল এক গ্রামে, এইভাবেই প্রাণ হাতে করে ছুটে বেরিয়েছি মুক্তিযুদ্ধ চলাকালীন। বগুড়া শহরে আমরা ছিলাম, সেখান থেকে গ্রামে গ্রামান্তরে। তো পরবর্তীতে বাংলাদেশ যখন আবার স্বৈরশাসনের ভেতর দিয়ে এগিয়ে ৯০-এ এসে আবার নতুন করে গণতন্ত্রের দিকে যাত্রা, এরকম একটা ইতিহাসের ভেতর দিয়ে যাচ্ছে, তখন আমাদের বড় হয়ে ওঠার সময়। এই সময়টাতে আমরা দেখছিলাম যে আমাদের যে এত সংগ্রামের, এত অশ্রু জলের, এত রক্তস্রোতের স্বাধীনতা অর্জন, সেই স্বাধীনতা অর্জন করবার জন্য যে মানুষেরা আসলেই তাদের জীবন, তাদের একটা দীর্ঘ সময় এই সব কিছু হারালেন, তার বদলে একটা স্বাধীন দেশ যে আমরা পেলাম, সেইখানেও আমাদের এই স্বাধীনতার কথা বলাও একটা সময় পর্যন্ত খুব সহজ ছিল না, খুব স্বাভাবিক ছিল না। একটা সময় পর্যন্ত আমরা দেখছিলাম যে মানুষ এই যুদ্ধে তার অংশগ্রহণের কথা, তার বাড়িতে একজন মুক্তিযোদ্ধা আছেন, এই কথাটাও খুব সাহস করে বলতে পারতেন না। আজকের দিনে, আজকের এই প্রজন্মের কাছে হয়তো এই কথাগুলি ভারী অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু এরকম একটা সময় আমরা দেখেছি, আমাদের পার হয়ে আসতে হয়েছে এরকম সময়। তো এইরকম সময়ের ভিতর দিয়ে আসা শুধু নয়, এই যে পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে ফেলা, এইরকম নানান ধরনের ঘটনার ভেতর দিয়ে, অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত ঘটনার ভেতর দিয়ে আমরা এগিয়েছি। তো এইরকম একটা পরিস্থিতিতে এসে একটা সময়ে আসলে আমার নিজের কাছে মনে হয় যে আসলে মুক্তিযুদ্ধের এই যে সময়টা, সেই সময়টা এই প্রজন্মের কাছে যদি আসলে যথাযথভাবে তুলে না ধরা হয়, তাহলে এই বিভ্রান্তি, এই ভুল বোঝা তো দিনের পর দিন টেনে বেড়ানো হবে আরো অনেক দূরে, যেটা খুবই দুর্ভাগ্যজনক হবে। যে কোনো দেশের নাগরিকের জন্যই সেটা খুব দুর্ভাগ্যজনক যদি সে তার নিজের ইতিহাসটুকু ঠিক মতো না জানে। এবং পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে আমার যাওয়ার অভিজ্ঞতা থেকেও যে কি করে মানুষ ইতিহাস সংরক্ষণ করেন নানান দেশে, সেইগুলি একটু একটু দেখবার অভিজ্ঞতা থেকে আমার মনে হয় একটা সময়ে যে ঠিক আছে, আমরা নিজেরা অন্যদের কেন কিছু করছে না এইরকম অনেক রকমের আক্ষেপ নিয়ে, ক্ষোভ নিয়ে দিনের পর দিন অনেক কথা বলি। আমরা বলি যে কেন ইতিহাস বিকৃত হচ্ছে, অমুক কেন এটা করছেন না, কেন এই তালিকা এরকম হলো, এরকম অনেক কথা আমরা বলি। আমাদের অনেক দুঃখ হয়, আমাদের অনেক ক্ষোভ হয়, অনেক রাগ হয়। তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন ব্যক্তি হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবেও আমাদের কিছু করণীয় আছে, সেই থাকাটা কি কিছু করতে পারা যায়, এইরকম জাস্ট কতগুলো চিন্তা থেকে এই ভাবনাটা ভাবা যে সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের সময়ে একেবারে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন যে মানুষরা, তাদের তো এক ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি হয়তো আছে, হয়তো অনেকের নেই, কিন্তু সেইগুলি করবার দায়িত্ব অনেক বেশি রাষ্ট্রেরই। কিন্তু এর বাইরে যে সাধারণ নাগরিকেরা, তারাও যে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে কতখানি নিপীড়িত, নির্যাতিত, তাদের জীবন প্রত্যেক মুহূর্তে খড়গের নিচে যে ছিল, কত মানুষ জীবন হারিয়েছেন, কত মানুষ প্রতিদিন জীবন হাতে করে দৌড়ে ফিরেছেন, আর কত মানুষ যে অন্যদেরকে আশ্রয় দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে রাতের অন্ধকারে লুকিয়ে রেখে এইরকম নানান ভাবে এই যুদ্ধকে
একটা সাফল্যের দিকে গিয়েছেন, এগিয়ে যেতে সহায়তা করেছেন, সেই কথাগুলি, এই সাধারণ মানুষের যে অভিজ্ঞতার কথাগুলি, অন্তত সেইখানে আমরা কিছু কাজ করতে পারি কিনা, হয়তো আমাদের ব্যক্তিগত সামর্থ্যের ভেতরে আমাদের বন্ধু বান্ধব পরিচিত সকলকে নিয়ে করবার জায়গায় সেইটুকু অন্তত আমরা করতে বোধহয় কিছুটা হলেও পারবো। এইরকমের একটা ভাবনা মোটামুটি এখন থেকে ৬-৭ বছর আগে প্রথম ভাবি, এবং তখন ধীরে ধীরে আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলি, সকলেই খুব আগ্রহ প্রকাশ করেন এই কাজে সংশ্লিষ্ট হতে, এবং সেখান থেকেই জনগল্প ৭১-এর যাত্রা শুরু হয়। এবং সেই যাত্রায় এখন পর্যন্ত, আজকের দিন ২০২০ সালে এসে এখন পর্যন্তই জনগল্প ৭১ ঠিক সেইভাবেই এগোচ্ছে। আমাদের সমমনা বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যারা একই রকম কাজে, একই রকমের চেতনায় বিশ্বাস করেন, তারা নিজেরা এর সঙ্গে যুক্ত হয়েছেন, এবং আমরা সকলে মিলে এই কাজটাকে সেইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা এই কাজে, জনগল্প ৭১-এর কাজে প্রধান যে শর্তগুলো মেনে চলি, যে আমরা কোনো মুক্তিযোদ্ধার, অস্ত্র হাতে যিনি মুক্তিযুদ্ধ করেছেন তার ইতিহাস তার কাছ থেকে নিয়ে সংরক্ষণ করছি না, সেটা আমাদের দায়িত্বের তুলনায় একটু বেশিই বড়, ওইটা আমরা করতে যাচ্ছি না। আমরা মনে করি আমাদের সামর্থ্যে সম্ভব হলো সাধারণ নাগরিক, যিনি আমার মা, যিনি আমার বাবা, যিনি আমার চাচা, যিনি আমার দাদি, আমার চারপাশের, আমার পরিবারের যে সদস্য বা পরিবার, আমার কমিউনিটিতে, আমার চারদিকে যারা আছেন, তারা যে ওই যুদ্ধকালীন সময়টাকে যে প্রত্যক্ষ করেছেন, সেই অভিজ্ঞতাটুকু আমরা সংগ্রহ করব। এবং তখন যাদের বয়স, তার মানে আমি বলছি ৭১ সালে যাদের বয়স অন্তত পক্ষে ৫-এর ওপরে ছিল, ৫-এর নিচে যাদের বয়স ছিল তাদেরকে আমরা আর এর মধ্যে অন্তর্ভুক্ত করছি না। আমরা সেই বয়সী মানুষদের আমাদের এই বিবরণ বা বয়ান লিপিবদ্ধ করার জায়গায় অন্তর্ভুক্ত করছি, এবং তাদের কাছ থেকে আমরা সরাসরি তাদের দ্বারা লিখিত বিবরণ, যদি সম্ভব হয়, যদি তিনি লিখতে পারেন, সেটা সংগ্রহ করছি। যদি তিনি নিতান্তই লিখতে অপারগ হন, সেটা সাক্ষরতার কারণে হোক, সেটা লিখবার চর্চা না থাকার কারণে হোক, তাহলে আমরা সেইগুলি তাদের কাছ থেকে অডিও রেকর্ড করে নিচ্ছি। আমাদের বন্ধুরা যারা কাজ করছেন সারা দেশে, তারা এটা অডিও রেকর্ড করে নিজে এটাকে হয় লিখে তাদের কাছ থেকে তার সমর্থন, সম্মতি সহ, স্বাক্ষর সহ আমাদের কাছে দিচ্ছেন, অথবা আমরা ট্রান্সক্রাইব করে নিচ্ছি। করে নিয়ে এই কাজগুলোকে আমরা একখানে করে সেখান থেকে বাছাই করে আমাদের সম্পাদনা পরিষদের ভেতর দিয়ে সেটাকে প্রকাশ উপযোগী করে তারপরে আমরা প্রতি বছর একটি করে খণ্ড প্রকাশ করার চেষ্টা করছি। তার প্রথম খণ্ডটি গত বছর বের হয়েছে, জনগল্প ৭১-এর। এই মোটামুটি একটি খুব, আমি শুরুর ভূমিকা হিসেবে জনগল্প ৭১-এর কাজের একটি ধারণা দিলাম। আবার হয়তো পরে আবার এই নিয়ে কথা বলা যেতে পারবে, সবাই একটু কথা বলে নিলে। ধন্যবাদ নিশাত জাহান রানা। আপনার কাছে আবার আসব, এবং এই ভূমিকাটুকু দেবার জন্য অনেক ধন্যবাদ। আরো কিছু প্রশ্ন আছে এটা চলাকালীন, আপনার অভিজ্ঞতা বা চ্যালেঞ্জেস কি কি, এ সমস্ত নিয়ে আবার আমরা আপনার কাছে আসব, কিন্তু তার আগে এইবার আমরা চলে যাব ডাক্তার মাহফুজুর রহমানের কাছে। ডাক্তার মাহফুজুর রহমান, আপনার কাছে প্রথমে যে জিনিসটা আমি জানতে চাইবো, যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে দীর্ঘ সময় করার পর আপনার কি মনে হয়, ৭১-এ যে সকল পরিবার বা ব্যক্তি যুদ্ধে অংশ নেয়নি, যারা যুদ্ধাহত নয় বা তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা নয়, তাদের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার কথা নিয়ে কথা বলা, সংগ্রহ, সংরক্ষণ করা জরুরি কেন? কেন আপনি মনে করেন যে না, যারা অস্ত্র হাতে যুদ্ধ প্রথম কথা করেছেন হলো যে জনগল্প বোধহয় এই যেটা বেরোয়, আপনাদের একেবারে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে। এ কারণেই বিশেষ করে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে, যে পূর্ণাঙ্গ ইতিহাস যদি রচনা করতে হয়, তাহলে এই যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগটা খুবই প্রয়োজন ছিল। আমরা সেই উদ্যোগ নিচ্ছি। এখন আপনাদের এই কথা শুনে আমরা আর সেদিকে যাচ্ছি না, আমরা এখন মুক্তিযুদ্ধ নিয়ে থাকি। কারণ মুক্তিযোদ্ধারা আর বড় জোর ৫-৬ বছর বাঁচবেন, কাজে যতটুকু পাচ্ছি মুক্তিযুদ্ধের ইন্টারভিউ আমরা করে নেটে দিয়ে রাখছি। এটা কেন প্রয়োজন আমি বলতেছি। আমি চট্টগ্রাম শহরে মুক্তিযুদ্ধ করেছি।
তে তার আগে ছাত্র আন্দোলন, 62 ছাত্র আন্দোলন, 63 ছাত্র আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, অসহযোগ আন্দোলন, এই তারপর ট্রেনিং, এই মানে মার্চি ট্রেনিং, আবার প্রতিরোধ যুদ্ধ, এরপরে ভারতে গিয়ে ট্রেনিং, সেখান থেকে এসে চট্টগ্রাম শহরে আমি মুক্তিযুদ্ধের একটা গ্রুপ কমান্ডার ছিলাম। এখন আমি যখন চট্টগ্রাম আসলাম, আমি যে বাড়িতে উঠলাম, সেই বাড়ির ভদ্রলোক যদি আমাকে বলতো যে মাহফুজ ভাই আপনি আসছেন, চা খান, নাস্তা খান, বা দরকার হলে ভাত খান, এরপরে বিদায় হয়ে যান, আপনাকে আমরা রাখতে পারবো না। অথবা সে আমাকে চা খাইতে দিয়ে যদি হানাদার বাহিনীকে খবর দিত, এই দুটা পরিস্থিতি তাহলে কি হইতো? একটা হলো আমরা বাংলাদেশ ছেড়ে চলে যেতে হতো, অথবা মারা যেতে হতো। কাজে মুক্তিযুদ্ধ একটি জনযুদ্ধ। মুক্তিযোদ্ধারা সেই জনগণের অগ্রবর্তী বাহিনী হিসাবে যুদ্ধ করেছে। জনগণ পিছনে ছিল বলেই আমরা যুদ্ধ করতে পারছি। চট্টগ্রাম শহরে ধরেন প্রায় প্রায় বাড়িতেই আমাদের আশ্রয়কেন্দ্র ছিল। ছোট ছোট ছেলে মেয়েরা অস্ত্র ওই সাফ করতো, অস্ত্র লুকায় রাখতো। আমাদের এই যে ছোটখাটো সংবাদ, পাকিস্তানিরা কোন জায়গায় আছে, এটা কিন্তু জনগণ জানাইতো, আমাদের কষ্ট করে খুব জানাইতে হতো না। অথবা আমরা অপারেশনের আগে হয়তো একটা রেকি করতে পাঠাতাম, সেটা জনগণ নিয়ে যেত। কাজে এই যে জনগল্প, অর্থাৎ 71 সালের মুষ্টিমেয় রাজাকার আলবদর ছাড়া বাকি সমগ্র জনগোষ্ঠী কোনো না কোনো ভাবে মুক্তিযুদ্ধে অংশ নিচ্ছে। এবং তাদের যে ভোগান্তি 9 মাস, এই যে কি কি নিশা কি রানা, পিছন দিক দিয়ে পুরুষের নাম তো ওই যে তোমার একটা রাখে, এই যে রানা যে বলল যে বাড়ি থেকে বাড়ি পালিয়ে বেরিয়েছে, এটাই কিন্তু 71 সালের এই সাধারণ চিত্র ছিল। অর্থাৎ মানুষের যে উৎকণ্ঠা, যে কষ্ট, প্রতি মুহূর্ত যে আতঙ্ক, এই আতঙ্ক নিয়ে মানুষ 9 মাস কাটিয়েছে। আমরা কিন্তু আতঙ্কিত ছিলাম না, আমরা ছিলাম আসলে মরবো অথবা মারবো। এবং এই যে পিকচার গুলা, এগুলা কিন্তু আমাদের জানার কথা না। আমরা চট্টগ্রাম শহরে আসছি, কবে কোথায় অপারেশন করব, কোথায় কি করব, এইটা নিয়ে ব্যস্ত ছিলাম। জনগণ কিভাবে ছিল এইটা আমাদের আসলে তখন এটা আমাদের বুঝেই আসে নাই। আমরা দেখছি জনগণ, যেমন আমরা যখন কোনো অপারেশনে যাইতো আমাদের ছেলেরা, তুই পাবলিক বলতো যার যার যার, মানে চাটগাঁই ভাষায় আর কি, বলে যাইতেছে যাইতেছে। অর্থাৎ তারা খুব ভালোই জানতো যে কোনো একটা জায়গায় এই 3 জন ছেলে কিছু একটা ফুটে আসবে। এটি হলো মানে গোটা বাংলাদেশের স্বাভাবিক পিকচার। কাজেই যাদের বয়স 5 থেকে আহ, বলছেন 5 থেকে শুরু করে, অর্থাৎ এখন যাদের বয়স 55 বা 52-53, তাদের থেকে শুরু করে 70 বছরের পর্যন্ত যদি লোকের ইন্টারভিউ নেওয়া যায় বা সাক্ষাৎকার নিয়ে এটা লিপিবদ্ধ করা যায়, তাহলে একটা সার্বিক চিত্র পাওয়া যাবে। খালি মুক্তিযুদ্ধের চিত্র কি আর মুক্তিযুদ্ধ না? তখন বাজার কিভাবে চলছে, মানুষ বিয়ে শাদী করতে পারছে কিনা, কোনো অনুষ্ঠান হয়েছে কিনা, স্কুল কলেজ চলছে কিনা, চললে সেখানে ছাত্র সংখ্যা কত ছিল এবং তাদের কি ভাবনা ছিল, এই জিনিসগুলো কিন্তু মুক্তিযুদ্ধের সার্বিক ইতিহাসে আসা উচিত। এবং সেই কাজটা আপনারা করছেন জেনে গবেষণা কেন্দ্র অত্যন্ত উৎফুল্লিত যে আমাদের একটা কাজ কমে গেছে। আমরা এরপরে এই দায়িত্বটা আপনাদের, এবং এটা এই জন্যই যে মুক্তিযোদ্ধারা আর 5 ম্যাক্সিমাম 10 বছর, আমি হয়তো আর 2-3 বছর বাদ। তা আমরা ওই যে তরুণদের গবেষণা কেন্দ্রে সম্পৃক্ত করছি, করে এই আগে মুক্তিযুদ্ধের ইন্টারভিউ গুলো আমরা সেরে নিই। আবার এই যারা আশ্রয় দিচ্ছে তারাও কিন্তু মুক্তিযোদ্ধা। এটা সরকার মানুক না মানুক, যারা আশ্রয় দিয়েছে, আমাদের 7-8 মাস ঘরে রেখে খাইয়েছে, আমাদের অস্ত্র পরিষ্কার করেছে, রেকি করেছে, তারা সরকার মানুক আর না মানুক, ইতিহাস কিন্তু তাদের মুক্তিযোদ্ধা হিসেবেই চিহ্নিত করবে। এবং আমরা গবেষণা কেন্দ্র সেভাবে কিন্তু চিহ্নিত করছি। এরপরে একটা কথা আছে, বিকৃতি। ডাক্তার মাহফুজুর রহমান, আমি জাস্ট একটা মানে আরেকটা প্রশ্ন এর সাথে যোগ করার লোভ সামলাতে পারছি না। সেটা হচ্ছে, আপনি যে 6000 মুক্তিযোদ্ধার ইন্টারভিউ অলরেডি সংগ্রহ করেছেন, এই সাক্ষাৎকার নিতে গিয়ে আপনার কি অভিজ্ঞতা হয়েছে? যারা তখন মুক্তিযোদ্ধা করেছিলেন তারা এখন, এই মুক্তিযোদ্ধারা কি তাদের অভিজ্ঞতা সংরক্ষণের গুরুত্বটা ঠিক মতো বুঝতে পারছেন, মানে পারতেন, মানে তখন
এটা খুব গিয়েছেন একটা আবেগে। খুব এত খুব বছর বুঝছি আমি। পরে আমরা যেটা সংরক্ষণের উদ্যোগ নিয়েছি, তাদের ভাবনাটা কি এখন? আপনার অভিজ্ঞতাটা কেমন হয়েছে? এটা যদি এটা হলো আমি বলছি আমরা 75, 73, 74, 75, 73 সালে কিছু বই বেরিয়েছিল। তো ওখানে বই দেখলাম যে চট্টগ্রাম শহর নিয়ে লেখা হচ্ছে, চট্টগ্রাম শহরের কোনো কমান্ডারের নাম নেই। তখন আমরা আবার যারা এই মুক্তিযুদ্ধ তো জানেন একটা সরকারি গ্যাজেট মুক্ত মুক্তিযোদ্ধা, ওখানে আবার মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে, যারা মুক্তিযুদ্ধ করছে তাদের নিয়ে বসলাম। বসে বললাম যে আমাদের ইতিহাস তো হারিয়ে যাচ্ছে, হাইজ্যাক করছে কেউ কেউ। তাই আমরা সব মুক্তিযোদ্ধারা মিলে গবেষণা কেন্দ্রটা করলাম, করে এখানে যেটা বলছেন মুক্তিযোদ্ধারা ইন্টারভিউ দিতে চায় না সহজে। হ্যাঁ, এটা খুব খুব কষ্টকর। অরিজিনাল মুক্তিযোদ্ধার কাছে যদি আপনি যান, দেখবেন যে সে আপনাকে ঘুরাবে, মানে ইন্টারভিউ দিতে চায় না। যেহেতু আমি নিজে মুক্তিযোদ্ধা, আমাকে অ্যাভয়েড করতে পারে নাই। সেই জন্য আমরা চট্টগ্রামের গুলা খুব সফলতার সাথে ইয়ে করছি, সংগ্রহ করতে পারছি। আর গোটা বাংলাদেশে হচ্ছে কি, ওখানে যে কোনো একজন মুক্তিযোদ্ধা কমান্ডারকে যোগাযোগ করে যেতে হয়, সে বললে পরে মুক্তিযোদ্ধার ইন্টারভিউ দেয়। কাজেই এই মুক্তিযুদ্ধের ইন্টারভিউ নেওয়াটা খুব কঠিন। আপনারা গেলেই দেখবেন, যদি পরিচিত ছাড়া যান, বিশেষ করে যারা মানে 71 সালে দুর্দশ যোদ্ধা ছিল, তারা কেন যেন ইন্টারভিউ দিতে চায় না। হ্যাঁ, এইটার কারণটা। তারপর আমি বলি যে ভাই তুমি মরে যাবা, ইতিহাসটা থাক না, আমরা তো এর মাধ্যমে বেঁচে থাকবো, ইতিহাসটা থাক। এই অনেক কনভিন্স করে নিতে হয়। এটা হলো আমার অভিজ্ঞতা। এবং এইখানে আবার অনেক জায়গায় খুব স্বতঃস্ফূর্ত ইয়ে পাওয়া যায়, সাড়া পাওয়া যায়। আবার অনেক জায়গায়, আমি তো এখন বয়স হয়ে গেছে, আমি 80 সাল থেকে কালেকশন করছি তো, 95 সাল থেকে বা 96 সাল তখন ভিডিও করছি। আমি এখনো যাইতে পারি না, মানে শরীর আর কোলায় না, সে এখান থেকে রংপুর যাওয়া, এখান থেকে দিনাজপুর যাওয়া। এখন ইয়ং ছেলেরা যায়। তো ওদের দুইটা খুব তিক্ত অভিজ্ঞতা আছে। একটা হলো পাবনাতে নিজামির, এই যে নিজামির বাড়ি সাতিয়া থানায়, ওখানে ইন্টারভিউ প্রথম দিন নিছে, দ্বিতীয় দিনও নিছে। সন্ধ্যার দিকে দেখে যে নিজামীর সমর্থকরা একজুট হচ্ছে ওদের ধরার জন্য, তারা তাড়াতাড়ি চলে আসছে। আরেকটা হচ্ছে নোয়াখালীতে এরকম একটা অভিজ্ঞতা হয়েছিল যে মুক্তিযুদ্ধের ইন্টারভিউ নিতে গিয়েও কিন্তু এখন পর্যন্ত বিরোধী শক্তি এটা নেওয়া হোক সেটা চায় না। তো এইটা হলো আমার অভিজ্ঞতা। আর যেটা ইতিহাস বিকৃতি নিয়ে জানি, কেউ ইতিহাস তো লেখাই হয় না এখন, ইতিহাস বিকৃতি হবে কেন? ইতিহাস তো এখন লেখা হবে না, ইতিহাস 100 বছর পর লিখতে হবে। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ আমি যখন আমার কথা বলবো, মানে আমি ছাড়া চট্টগ্রামে কিছু নাই, এটি আমি প্রমাণ করার চেষ্টা করবো। এটা মানুষের সাধারণ ট্রেন্ড। হ্যাঁ, মানুষের সাধারণ বুদ্ধি এটা। হ্যাঁ। তো এখন আমি মরে যেতে হবে, আমার ছেলের পরে নাতিদের দিয়ে ইতিহাস হবে না, কারণ নাতি দেখবে তার দাদার নাম যখন আছে একটু বড় করে দিই। এই জন্য ওই পুঁতি যারা বলে আর কি, ওরা দাদার নাম টাম জানবে না। ইতিহাসের জন্য বলা হয় 100 বছর পর লেখা, এবং এটাই বোধহয় আন্তর্জাতিক নিয়ম, ইতিহাস 100 বছর পর। এখন আমরা যেটা করছি, তথ্য উপাত্ত আমরা এখানে দিয়ে যাচ্ছি। ভবিষ্যৎ আমরা যারা এখন আছেন তারা এই, তথ্যপত্র যা আছে সব সংগ্রহ করে এক জায়গায় রাখছি, যাতে এটাকে হ্যাঁ, এক্স্যাক্টলি, যাতে পরে তাদের ওই ইতিহাস যারা লিখবেন তারা যাতে তথ্য উপাত্ত পায়। সেই জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে তথ্য উপাত্ত যদি আমরা দিয়ে না যাই, ওরা পাবে কোত্থেকে? এখনই তো প্রায় মুক্তিযুদ্ধ বিলীন হয়ে যাচ্ছে। ওই যে 5 বছর প্লাস, অর্থাৎ 55, 60 এই জেনারেশনে পাওয়া যাবে। এটা ইতিহাস আসলে লেখাই শুরু হয় না, কাজে এটা নিয়ে ভয়ের কিছু নাই। আর এটা জানেন তো, এখানে সবাই মানে ইতিহাস সম্পর্কে মনে হয় কিছু জ্ঞান আছেন। আপনারা শুনেন নাই, বাংলার ঘরে ঘরে কি গোয়াল ভরা গরু, কি হ্যাঁ, গোলা ভরা ধান, তারপরে পুকুর ভরা মাছ, শায়েস্তা খান ইবনে আমলে বতুতা আটানা 8 টাকা চাল, ইতিহাস দিয়ে একটা গল্প শোনানো হয় যে সাংঘাতিক জায়গায় ভালো ছিলাম। এখন ইবনে বতুতা যে ভদ্রলোক, উনি তো বাচ্চার টাকা নিয়ে বাংলাদেশে আসছিলেন। উনি রইছেন কোথায়? জমিদারদের বাড়িতে। জমিদারদের বাড়িতে তো এগুলো ছিল। ওনার বিবরণটা জমিদারদের বাড়ির সম্পর্কে ঠিক আছে, সাধারণ কৃষকের ব্যাপারে ঠিক নেই তো। এখনো না, এটা ভারতীয় ইতিহাসবিদরা লিখতেছে, যেমন ডক্টর সুকুমার বোধহয়, আমার নামটা ভুলে গেছি, উনি ইবনে বতুতার বিবরণটা পুরো দিচ্ছেন, নিচে একটা লাইন লিখছেন।
হ্যাঁ একটা লাইন লিখছে, পাঠকদের স্মরণ রাখতে হবে বাদশার অর্থনা করলে ইবনে বতুতা এই ইতিহাস রচনা করেছে। এক লাইনই যথেষ্ট। তো এই জন্য ইতিহাস আসলে বিকৃতি ইচ্ছা করলে করা যায় না। এবং এখন যেটা হচ্ছে, আমাদের যে দল যখন আসছে সেই দল ইতিহাসকে তাদের পক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা গবেষণা কেন্দ্র থেকে চেষ্টা করছি যাতে এই দলীয় প্রভাবের ঊর্ধ্বে উঠে, আমি কিন্তু দল করতাম এককালে, আমি নির্দলীয় মানুষ না। হ্যাঁ নির্দলীয় জানি, কি? কিন্তু আপনি কাজটি হ্যাঁ করছেন নির্দলীয় ভাবে, সেটাও শুনেছি। হ্যাঁ, সেই নিরপেক্ষ মানে হলো আমি যা আচ্ছা, সত্য তা বলবো। তো এইভাবেই আমরা, আমার মনে হয় যে আগাচ্ছি আর কি। এখন আবারও বলতেছি যে আচ্ছা, আমরা অত্যন্ত খুশি এই জনগল্পের মানে এই প্রারম্ভিক বক্তব্য শুনে। আচ্ছা, ঠিক আছে। ডাক্তার মাহফুজুর রহমান, আপনার কাছে আমরা আবার ফেরত আসব। আমরা এখন একটু সৈকতদের কাছে যাই। সৈকত দে, আপনার আপনার কাছে আমার প্রথম জানবার বিষয় বা প্রশ্ন যেটা, সেটা ধরে যদি কথা শুরু করেন ভালো হয়। জানতে চাই যে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা এখনো কেন তরুণদের জন্য প্রাসঙ্গিক? কেন মনে করেন আপনি? সাধারণ মানুষের অভিজ্ঞতার গল্পগুলো কিভাবে মুক্তিযুদ্ধকে তরুণদের কাছে আরো বেশি প্রাসঙ্গিক করে তুলতে পারে বলে আপনি মনে করেন? আপনার ধারণাটা কি? আপনি কিভাবে, মানে এটা এটা দিয়ে যদি আপনার কথাগুলো শুরু করেন তাহলে আমরা এগিয়ে যাই। আমাকে কি শোনা যাচ্ছে? যেটা হচ্ছে, আহ, প্রথম কথা, জনগল্প জনগল্প ৭১-কে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আহ, একটা এরকম একটা আয়োজনে, এবং প্রথম আয়োজনে আমাকে সাথে রাখবার জন্য। এবং আমি যখন আমার শহরের, আমি চট্টগ্রামে বড় হয়েছি, আহ, তো আমার শহরের আমাদের শ্রদ্ধেয় অগ্রজ মাহফুজুর রহমান সাহেব থাকবেন, এটা যখন শুনলাম তখন ভেবেছি যে তার সাথে স্ক্রিন শেয়ার করতে পারা একটা অভিজ্ঞতা। এবং সেই জন্যে আমি খুবই আনন্দিত। তো যে প্রশ্নটা, সেইটা আহ, আসলে খুব মানে বহুস্তরীয় প্রশ্ন আসলে। কারণ ধরা যাক, আমরা যদি মানে তরুণদের কথা চিন্তা করি, যেমন আমার কথা যদি আমি বলি, আমি জন্মেছি মুক্তিযুদ্ধের ঠিক ১০ বছর পর, মানে ১৯৮১ সালে। এবং মুক্তিযুদ্ধ সংক্রান্ত যত ধরনের ঘটনা, ইতিহাস, গল্প, সবই আমার মধ্যে প্রবেশ করেছে শ্রুতি মাধ্যমে, মানে দৃশ্য মাধ্যমে। ধরা যাক যে কোনো একটা ডকুমেন্টারি বা সিনেমার মধ্য দিয়ে এসেছে, কিন্তু যে মূল বিষয়গুলি, সেগুলি কখনো বাবার কাছে, কখনো মায়ের কাছে। এখন আমার মাও আহ জনগল্পের সম্পাদক নিশাত জাহান রানার মতন শিশুই ছিলেন। তিনি তখন স্কুলের শুরুর দিকে। আর আমার বাবা ছিলেন হচ্ছে আহ, মুক্তিযুদ্ধের পরের মাধ্যমিকের প্রথম ব্যাচ। এবং তিনি, আমরা দেখেছি যে আমাদের বেশিরভাগেরই বাবা মা সবাই, তারা হচ্ছেন স্কুলে কলেজে প্রথম হতেন। এবং আমার বাবাকে দেখেছি যে তিনি সবসময় আমাদের বলতেন যে মুক্তিযুদ্ধের পরে প্রথম যে ব্যাচ মাধ্যমিক পরীক্ষা, মানে তাদেরকে অটো প্রমোশন দেওয়া হয়েছে, তখন চেয়ার টেবিল খাম্বা সবই পাশ করে গেছে আর কি। হ্যাঁ, মানে এইটা নিয়ে তিনি কখনো গৌরবে ভোগেননি। এবং আমি তখন, আমার বেশ কয়েকজন বন্ধু বান্ধবের বাবা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। এবং আমার একজন খুবই প্রিয় বন্ধুর বাবা, যিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, কিন্তু মুক্তিযুদ্ধের যে অংশগ্রহণ করবার যে সনদপত্র, সেটি সংগ্রহ করেননি। মানে তার এক ধরনের অভিমান ছিল এই বিষয়টা নিয়ে, যে আমি তো রাষ্ট্রকে দিলাম, এখন রাষ্ট্রের কাছ থেকে আমি রিটার্ন কেন চাইবো। এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি যে বেশিরভাগ, মানে আমি যে কয়জন বন্ধু বান্ধবকে চিনি, যাদের বাবা বা আত্মীয়রা সরাসরি মুক্তিযুদ্ধের সাথে মানে মুক্তিযুদ্ধের সাথে ছিলেন নানাভাবে, সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করেছেন,
তাদের বেশিরভাগের মধ্যেই যে একটা এই রকম এক ধরনের চিন্তা আমি দেখেছি যে মানে তারা কখনো রিটার্ন চাননি, যে আমাকে আমার রাষ্ট্র কিছু একটা দিক, এটা কখনো চাননি। তো যেটা হচ্ছে আহ তো এই বন্ধু বান্ধবদের কাছ থেকে বিভিন্ন অভিজ্ঞতার ফলশ্রুতিতে আমি আমার বাবাকে জিজ্ঞেস করতাম যে আপনি তো তখন কিশোর ছিলেন, আমাদের বাংলাদেশে তো অনেক কিশোর মুক্তিযোদ্ধাও আছেন, আপনি তখন মুক্তিযুদ্ধে যান নাই কেন, কি সমস্যা হয়েছে আপনার? আমার বাবার সাথে আমি খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার, এবং তিনি কিন্তু সবসময় একটা কথা বলে ফেলেছেন। যেমন আমার বেশ কয়েকজন বন্ধু বান্ধবের বাবার কাছ থেকে আমি শুনেছি যে তারা নানা রকম বানানো বীরত্বপূর্ণ কাহিনী বলতেন। আমার বাবা সরাসরি বলতেন যে তখন তিনি ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হয়েছিলেন এবং অসুস্থ ছিলেন, পুরো মাসটা পালিয়ে পালিয়েছিলেন, এবং সেই অর্থে মানে ধরা যাক যে আমরা যদি বলি যে 1971-এর 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর একটা সুনির্দিষ্ট সীমানার মধ্যে এটা এক ধরনের মুক্তিযুদ্ধ, এক ধরনের পরিচয় অর্জনের যুদ্ধ। আবার 17ই ডিসেম্বর থেকে ধরা যাক 29শে আগস্ট 2020 পর্যন্ত এইটা আবার আরেক ধরনের মুক্তিযুদ্ধ। কিন্তু মানে এই দুইটা ক্ষেত্রেই আমাদের এই দেশের যে সাধারণ পরিবারগুলি, সাধারণ মানুষগুলির মুক্তির সংগ্রাম বলতে আমরা যেটা বুঝি, সেই জায়গা থেকে অভিজ্ঞতাগুলি আলাদা আলাদা। কিন্তু যেহেতু আমরা আজকে 1971-এর ওই সময়টা নিয়েই কথা বলতে চাই, সেই জায়গা থেকে তরুণদের যে ব্যাপারটা আমি বলি যে আমরা আসলে যে আবহমণ্ডলে বেড়ে উঠেছি, আমরা মানে আমাদের মধ্যে বেশিরভাগ আমরা হচ্ছে যেটাকে আজকালকার ভাষায় বলে 90s-এর ছেলেপিলেরা, যে আমরা ওই সময় যারা বেড়ে উঠেছি তারা আমাদের মানে বইপত্রে কিংবা পত্র পত্রিকা যখন আমরা পড়তাম তখন আমাদের আবছা আবছা মনে আছে যে মানে মুক্তিযুদ্ধের উল্লেখ সেইভাবে আমাদের চোখে পড়তো না, এবং সেই সব নিয়ে মানে টেলিভিশনে কিংবা অন্য কোনো মাধ্যমে কথা হতো আমরা দেখতাম না। এমনকি আমার মনে আছে যে একটা খুব বাধা প্যাটার্ন ব্যবহার করা হতো বাংলা সিনেমার মধ্যে। আমি তো প্রচুর সিনেমা দেখতাম, প্রচুর যে রাজাকার মানেই হচ্ছে দাঁড়িয়ে আছে এবং হচ্ছে সে খুব চিৎকার করে ধর্ষণে অংশ নিচ্ছে। ধর্ষণ জিনিসটা যেটাকে হচ্ছে যে খুবই এক ধরনের পলিটিক্যালি দেখানো দরকার ছিল, যে আমাদের বাংলাদেশের পরিচালকরা কিন্তু সেইভাবে জিনিসটা কখনোই জাস্টিফাইড করতে পারেন নাই, কেউই পারেন নাই। সেইটাকে একভাবে বিনোদনের উপকরণ করে তোলা হয়েছে, যে একজন বাংলাদেশের একজন মানুষকে মানে সর্বস্ব দিয়ে অপমান করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, সেইটা দেখে দর্শক হেসে উঠতেছে। এই যে ব্যর্থতাগুলি একজন তরুণ হিসেবে বেড়ে উঠতে উঠতে, একজন মুক্তিযুদ্ধের 10 বছর পরে জন্ম নেয় মানুষ হিসেবে বেড়ে উঠতে উঠতে এই জিনিসগুলো আমাকে খুব আহত করতো। এবং আমার কাছে আমার এখনো মনে আছে যে 96 সালে আমাদের স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হয়, যেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংক্রান্ত একটা রচনা প্রতিযোগিতায় আমি প্রথম, আমার মনে আছে শহীদ জননী জাহানারা ইমাম স্মারক গ্রন্থটি রচনা প্রতিযোগিতায় বিজয়ী হিসাবে পুরস্কার পাই, এবং সেইখানে প্রচুর তথ্য দেখার সুযোগ পাই। মানে এটা ছিল মুক্তিযুদ্ধের সাথে মানে পারিবারিকভাবে শোনা কথাগুলোর থেকে বাইরের একটা মানে তথ্যের উপায়, যেটা দিয়ে হচ্ছে আমি সেইটার সাথে মানে সংযোগ স্থাপন করেছি যে আচ্ছা তাহলে বিষয়টা এরকম। এবং আমার এখনো মনে আছে যে প্রথমবার যখন হ্যাঁ একটুখানি একটা প্রশ্ন, মানে প্রশ্ন ঠিক না, মানে আরেকটুখানি আপনার কাছে জানতে চাই যে আমার যে দ্বিতীয় প্রশ্নটি আমি করতে চেয়েছিলাম আপনি অলরেডি সেটা সেই প্রসঙ্গে চলে গেছেন, যে আমি আসলে জানতে চাচ্ছিলাম যে একজন কথা সাহিত্যিক এবং চলচ্চিত্র সমালোচক হিসাবে কথা সাহিত্য বা নাটক সিনেমায় এখন পর্যন্ত যেভাবে মুক্তিযুদ্ধকে দেখানো হয়েছে, দৃশ্যায়িত হয়েছে, সে সম্পর্কে আপনার মানে দৃষ্টিভঙ্গি, মন্তব্য কি? তা আপনি সেটা বলেছেন, এটার সূত্র ধরে আমি আসলে মাঝখানে ঢুকে পড়লাম যে
আপনি জনগল্প বইটা তো প্রথম খণ্ডটা দেখেছেন, তো আপনার কি মনে হয় যে আমরা যেভাবে আমরা বলতে জনগল্প এই উদ্যোগটি যেভাবে মুক্তিযুদ্ধের এই অভিজ্ঞতা নতুন করে নিয়ে আসছে বা যেভাবে সংগ্রহ করছে, যাদের কাছ থেকে সংগ্রহ করছে, আমরা কি এখানে নতুন অজানা কোনো দৃশ্য পেতে পারি? আপনার কি মনে হয়? আহ আপনি আচ্ছা, বলেছেন মানে নাটক আ- টেলিভিশনে হ্যাঁ, তার একটা আমি আমি প্রশ্নটা আপনি তুলে ধরেন। প্রশ্নটা বুঝতে পেরেছি। আমি এই প্রসঙ্গে একটু বলি যে আজকে থেকে দিন চারেক আগে জনগল্পের আলামিন রুমি তিনি আমাকে প্রথম আমন্ত্রণ জানান, এবং বিষয়টা হচ্ছে তখন আমি তার ফেসবুক ওয়াল এবং যুক্ত প্রকাশনার ফেসবুক ওয়াল সেটা ব্রাউজ করে বুঝতে পারি যে জনগল্প খুব ভালো একটা কাজ করছে, কিন্তু ওই বইটি আমি এখনো দেখার সুযোগ করে উঠতে পারিনি। কিন্তু আচ্ছা, আমার সেই কাজগুলো সম্পর্কে যখন আমি ফেসবুকে দেখেছি, সেই সম্পর্কে ছোট ছোট কিছু কথাবার্তা যখন আমি পড়েছি, তখন আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ এই অর্থে, যদি মানে একটা ঠিকঠাক ইতিহাস লিখে রাখা না যায়। আমি ঠিকঠাক ইতিহাস বলতে অনেকগুলো জিনিস বুঝি, যেমন ধরেন মানে খুব সঠিকভাবে মুক্তিযুদ্ধের আদিবাসীদের যে ইতিহাস, সেইটা মানে খুবই অর্থবহ ভাবে আমার চোখে পড়ে নাই। আছে কিছু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, কিন্তু ধরেন একেবারে নিম্নবর্গের মানুষের যে ইতিহাস, মানে আমি বলছি যে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে একটু আগে মাহফুজুর রহমান সাহেব যে কথাটা বললেন, যে একটা খুবই নির্দলীয় জায়গা থেকে তুলে ধরা, এই এই জিনিসটা খুবই দরকার। মানে আমি বলতে চাইছি যে ইতিহাসে যার স্থান যেখানে, সেই জায়গাটিতে সেই পরিপ্রেক্ষিতে তাকে রেখে বাদ বাকি যে বাহুল্য, যে স্তুতি, এইগুলোকে বাদ দিয়ে তাকে নির্মোহভাবে বিশ্লেষণ করবার ইতিহাসের যে ধারা, যেটা একেবারে আমরা সুপ্রাচীন কাল থেকে বিভিন্ন বড় বড় ঐতিহাসিকদের লেখায় দেখে আসছি, রমিলা থাপার, সুকুমারী ভট্টাচার্য, ইরফান হাবিব, এদের লেখায় দেখে আসছি, আমাদের বাংলাদেশের ইতিহাস রচনায় আমরা যদি এই রকম একটা ধারাবাহিকতার মধ্য দিয়ে আসতে পারি, সেইটা খুবই জরুরি জিনিস হবে। এবং আমার মনে হয় যে যেহেতু জনগল্প একেবারেই সাধারণ মানুষের মানে যেটাকে ওরাল হিস্ট্রি বলে, সেই সব সংগ্রহ করা শুরু করেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, সন্দেহ নেই। আর দ্বিতীয় প্রশ্নটার খুবই সহজ একটা উত্তর আমার কাছে আছে, এবং এটা নিয়ে বন্ধু বান্ধবদের মধ্যে এক ধরনের মানে মজা করি মাঝে মাঝে। যেমন ধরা যাক, মাহমুদুল হকের একটি উপন্যাস খেলাঘর, এটিকে আমি খুব গুরুত্বপূর্ণ উপন্যাস মনে করি। মানে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস বলতেই আমরা বুঝি যে কিছু গোলাগুলির দৃশ্য থাকবে, কিছু নির্যাতিত মানুষ থাকবে, কিছু পলায়নের দৃশ্য থাকবে, এবং তারপরেই কিছু হাসি, মানে নিষ্ঠুর হাসি থাকবে, তারপর উপন্যাস শেষ হয়ে যাবে। কিন্তু মানে এটা একটা প্যাটার্ন, মানে এটা একটা ছক। মানে এই ছক থেকে আমাদের আমি দেখেছি যে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস বলতে আমরা যেই সব উপন্যাসগুলোর কথা শুনি, বেশিরভাগ উপন্যাস থেকে মানে এই ছক থেকে আসলে বেরোতে পারেননি। একমাত্র ব্যতিক্রম আমার কাছে মনে হয়েছে মাহমুদুল হকের খেলাঘর। এটা একটা অদ্ভুত লেখা, কিন্তু সিনেমার মধ্যে যখন এই খেলাঘর, মোরশেদুল ইসলাম সাহেব নিশ্চিতভাবে খুবই গুণী মানুষ, খুবই গুণী পরিচালক, তার প্রথম দিকের লেখাগুলি, কিন্তু তিনি এই অসামান্য উপন্যাসটিকে যেভাবে গ্ল্যামারাইজ করে ফেললেন, যে মানসিকভাবে অপ্রকৃতস্থ একটি মেয়েকে, যার কথা মাহমুদুল হকের উপন্যাসে আছে, যাকে নিয়ে উপন্যাসের প্রোটাগনিস্ট চরিত্র নৌকায় করে ঘুরে বেড়াচ্ছে, একটা পলায়নের মধ্যে আছে, সেই মেয়েকে তিনি গ্ল্যামারাইজ করে ফেললেন। কিন্তু মুক্তিযুদ্ধ তো কোনো গ্ল্যামারাইজ করার বিষয় না। মানে মুক্তিযুদ্ধের ইতিহাসের মধ্যে অজস্র সুন্দর দিক আছে। মানে আমার মাঝে মাঝে খুব দুঃখ লাগে যখন আমি আর 1 মিনিট বলে শেষ করি, মানে আমার এই প্রসঙ্গটা, যেটা হচ্ছে যখন আমরা ইউরোপিয়ান সিনেমা দেখতে বসি, তখন খুব দুঃখ লাগে যে ইউরোপ তাদের বিশ্বযুদ্ধ নিয়ে অসামান্য সব সিনেমা বানিয়ে ফেলেছে। অনেক ছবি আছে খুবই অল্প আয়োজনে বানানো, কিন্তু অসামান্য। কিন্তু আমরা এখনো এই মানে মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা বললে আসলে কি বুঝি? কিছু অনুদান নির্ভর ছবি, হ্যাঁ, মানে কিছু মানে মানে আমি কোনো প্রাসঙ্গিকতা খুঁজে পাই না আর কি। মানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেভাবে দেখতে চাই, সেটা আমাদের
সিনেমায় আমি আলমগীর কবিরদের কথা বাদই দিই, মানে আমি বলছি সাম্প্রতিক ছবিতে, মানে 80-র পরের, মানে আমাদের জন্মের, মানে 81 সালে তো জন্ম, এর পরের যে সিনেমাগুলি, সেইগুলিতে যখন মুক্তিযুদ্ধ শেষ হলো, আমরা বিজয় অর্জন করলাম, তখন পরিচালকদের মধ্যে যে দেশপ্রেম, তখন 2-3টি উজ্জ্বল ছবি আমরা পেয়েছি, আলমগীর কবিরের ধীরে বহে মেঘনা, এরকম কিছু ছবি আমরা পেয়েছি। কিন্তু এর পরের পরিস্থিতিটা খুবই মানে হতাশাব্যঞ্জক আর কি, খুবই দুঃখজনক, খুবই হতাশাব্যঞ্জক। তো এই ব্যাপারটি একজন তরুণ চলচ্চিত্র চিন্তক হিসাবে আমাকে খুব ভাবিত করে। এই আর কি। সৈকত, আপনি শেষ করতে চাচ্ছিলেন, কিন্তু আমি আপনাকে শেষ করতে দিচ্ছি না, কারণ এই প্রশ্ন এটা খুবই প্রাসঙ্গিক যে জায়গায় আমরা দাঁড়িয়েছি। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, ভেবেছিলাম যে পরে নিশ্চয়ই। ঘুরে, কিন্তু আপনি যে জায়গাটায় এসে শেষ করলেন আপনার কথা, যে মাত্র হাতে গোনা কয়েকটি চলচ্চিত্র ছাড়া আপনি একজন তরুণ হিসেবে আর বর্তমানে যে সমস্ত চলচ্চিত্র মুক্তিযুদ্ধ ভিত্তিক তৈরি হচ্ছে, আপনি মোরশেদুল ইসলামের খেলাঘর উপন্যাস এবং চলচ্চিত্রের মধ্যে যে একটা ফারাক রয়ে গেছে, সেটাও আপনি যথেষ্ট ভাবে তুলে ধরেছেন। তা আমি আসলে বলতে চাই যে এরকম বর্তমান সময়ে আপনি দেখছেন যে এটা ঠিক মতো হচ্ছে না, যেভাবে আপনি তৃষিত এটার জন্য, যে অথেন্টিসিটিটা আপনি দেখতে চান সেটা ঠিক পাওয়া যাচ্ছে না। তো এক্ষেত্রে আপনি একজন তরুণ সম্প্রদায়ের প্রতিনিধি যদি বলি, এবং যেভাবে দেখতে চান, তো এই তরুণরা, আপনার সমসাময়িক যারা বা আপনার পরের যারা, তারা এইখানে আসলে কি ধরনের ভূমিকা রাখতে পারে বা তাদের কি ধরনের ভূমিকা রাখা উচিত? আপনি আপনার আর্যের কথাটা বলেছেন, হতাশার কথাটা বলেছেন, পাচ্ছেন না সেটা বলেছেন, এবং কি পাওয়া উচিত সেটাও বলেছেন, কিন্তু পেতে হলে আসলে তরুণদের আর কি ধরনের ভূমিকাটা রাখা উচিত, কিভাবে তাদেরকে আমরা আরেকটু সংশ্লিষ্ট করতে পারি বলে মনে হয়, এ বিষয়ে যদি আপনি একটুখানি মানে আম- ধর্মী কথা বলেন, সুবিধা হবে। আচ্ছা, আমি কিন্তু আসলে ঠিক হতাশ নই আর কি, নই এই কারণে যে আমি খুবই আমার ভালো, আমি আসলে ভুল বলেছি, আমি আহ, খুব খুশি যে আপনি হতাশ হ্যাঁ, না। আমি আমি আমার কথা কারণ উইথড্র করছি। হ্যাঁ। কারণ কারণ যেটা হচ্ছে, আমি আমার সতীর্থ যারা, আমার সমবয়সী যারা, এবং আমাদের কিছুটা জুনিয়র যারা, যারা চলচ্চিত্র নিয়ে ভাবছেন, কাজ করছেন, ছোট ছোট শর্ট ফিল্ম বানাচ্ছেন, ডকুমেন্টারি বানাচ্ছেন, সেই সব নিয়ে, যেমন আমাদের একটু একটু সিনিয়র একজন একটা ছবি বানিয়েছেন, এই সেই ছবিটার নাম হচ্ছে, মানে রোহিঙ্গা সমস্যা নিয়ে একটা ছবি বানিয়েছেন তিনি। আহ, তো আমি যেটা বলছিলাম যে এই যে ছোট ছোট কিছু কাজ হয়ে চলেছে, মানে এই তরুণরা তো আসলে সেই অর্থে কোনো প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা পান না, এবং আমাদের দেশের যে পরিস্থিতি, একটা বিশেষ রাজনৈতিক দলের সমর্থক না হলে কোনো ধরনের অর্থনৈতিক যে সহযোগিতা রাষ্ট্রের দিক থেকে, সেই সুবিধাটাও আমরা পাই না, মানে লোকজন পাচ্ছে না। আবার সেই টাকাটা দিয়ে কাজ করতে গেলে সেই সব পারপাসে সার্ভ করতে হয়। অবশ্য এইসব কথা পাবলিকলি বলাটাও একটু বিপজ্জনক, কিন্তু যে কথাটা আমি আসল কথাটা যেটা বলতে চাই, সেইটা হচ্ছে যে এই তরুণদেরকে নিয়ে আমি হতাশ নেই এই জন্যে যে তারা তাদের ব্যক্তিগত উদ্যোগে হয়তো হয়তো দেখা গেল যে একটা মোবাইল ডিভাইস কিংবা ছোট কোনো সস্তা কোনো ক্যামেরা, এইটা দিয়ে তারা যে মানে এখনো এখন হাত মক্স করছে, প্র্যাকটিসের মধ্যে আছে, চর্চার মধ্যে আছে, এইটা আমার কাছে খুব আশাবাদী জিনিস মনে হয়। আমি যেহেতু এই চলচ্চিত্র নিয়ে কাজ করার চেষ্টা করি, আহ, আমি মূলত অনুবাদক হিসেবে কাজ করার চেষ্টা করি বিভিন্ন সময়। তো আমার প্রচুর সতীর্থ বন্ধু বান্ধবের কাছ থেকে বিভিন্ন ছোট ছোট সিনেমা দেখার সুযোগ হয় আর কি আমার। তো তখন আমি দেখি যে আমাদের যারা এখন খুবই সিনিয়র চলচ্চিত্রের লোক, যাদেরকে সারা বাংলাদেশ চেনে, তাদের তুলনায় এরা অনেক বেশি মানে ভিজুয়ালি স্ট্রং, কিন্তু যেটা হয় যে ওই পৃষ্ঠপোষকতার যে ব্যাপারটা, এইটা ওরা নিজেরাই তৈরি করে নেয়, ফলে আমি হতাশ হওয়ার কিছু দেখি না। এবং আমার কাছে মনে হয় যে আমরা যখন আরেকটু বড় হব, আমাদের যখন বয়স আরেকটু বাড়বে, আমার সতীর্থদের বা আমাদের একটু জুনিয়রদের, তাদের কাছ থেকে নিশ্চয়ই মানে এই পরিস্থিতিটা পরিবর্তন
পরিবর্তন হওয়ার মতন অনেক কিছু আমরা পাবো। আমি একটা ছোট্ট জিনিস বলে এই প্রসঙ্গটা শেষ করি। যেমন ধরা যাক, একজন গ্রিক পরিচালকের একটা সিনেমা কথা আমার মনে পড়লেই মাত্র, ইউলিসিস গেজ বলে একটা ছবি। সেই ছবির বিষয়বস্তু হচ্ছে এই, যে গ্রিক সিনেমার ইতিহাসের একেবারে প্রথম যে 3টে রিল হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পরে যেটা হলো, যে সেই রিল 3টে খোঁজার জন্য একজন পরিচালক পুরো ইউরোপ চষে ফেলতে লাগলেন যে এই রিলগুলো কোন আর্কাইভে আছে। এখন ধরা যাক কোনো একজন তরুণ পরিচালক, খুবই জুনিয়র কোনো একজন পরিচালক, তিনি ভাবলেন যে জহির রায়হানের কাছে যে সিনেমার রিলগুলো ছিল সেগুলো কোথায়, এবং সেটা নিয়ে তিনি ফ্যাক্ট এবং ফিকশন যুক্ত করে একটা সিনেমা নির্মাণ করেন। এই সিনেমা কি কখনো রিলিজ পাবে? মানে এইভাবে মনে হয় আর কি আমার কাছে জিনিসটা। সৈকত, আপনি যথার্থ তারুণ্যকে ধরেই আপনার কথা বলেছেন যে হতাশ নই, বা আপনাদের প্রজন্ম হতাশ নয়, তারা ঠিকই এগুলো মানে যেখানে যা পাবে উদ্ধার করবে, এই যে ছিঁড়ে ঘুরে সত্যটা ঠিকই উদ্ধার করে নিয়ে আসবে। আপনার কাছে আসবো আবারও, আমি বলেছি যে আমরা ঘন্টাখানেক কথা বলবো আজকে। তো আমি এবার ফেরত যাচ্ছি আবারও ডাক্তার মাহফুজুর রহমানের কাছে। মাহফুজুর রহমান, আপনার কাছে একটুখানি জানতে চাই যে আপনার সংগ্রহে রাখা এই বিশাল ভান্ডার মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকারের, এই সংখ্যাগুলো যদি একজন সাধারণ মানুষ, একেবারেই একজন সাধারণ মানুষ বা একজন সৈকত, আপনি একটু মিউট করে দেন। হ্যাঁ, আপনার সংগ্রহে রাখা, ডক্টর মাহফুজুর রহমান, আপনার সংগ্রহে রাখা যে বিশাল সাক্ষাৎকারের ভান্ডারটি, এটা যদি একজন সাধারণ মানুষ শোনে, বা একজন তরুণ যার এটার সঙ্গে সংস্পর্শ নেই, এই সাধারণ তরুণ শোনে এবং দেখে, তাহলে সে কিভাবে উপকৃত হতে পারে বলে আপনি মনে করেন? বা আপনার অভিজ্ঞতায় দেখেছেন কিনা যে কিছুই জানে না, সে এগুলো দেখার পরে কি ধরনের প্রতিক্রিয়া তার মধ্যে হয়েছে? একটু যদি বলেন যে কিভাবে উপকৃত হতে পারে আমাদের আগামী দিনের তরুণেরা বা এখনকার তরুণেরা। জনগণ বা আমার পরিচিতির বাইরে কে কি ভাবছে আমার জানা নাই। এমনি প্রায় 30-40 জন তরুণ আমাদের সাথে কাজ করে, ওদের ভিতরে একটা চেঞ্জ আছে এগুলো দেখার পরে। ইতিহাস মানে তো কি, ইতিহাস হলো পরিবর্তনের কথা। হ্যাঁ, কারণ আপনার বয়স যখন শিশু ছিলেন, আপনি ধাপে ধাপে বড় হয়ে এই পর্যায়ে আসছেন, আপনার একটা ইতিহাস সৃষ্টি। যে শিশুই থাকতেন আপনার ইতিহাস হতো না। এই পরিবর্তনের কথাগুলা আমরা এই যে নতুন যে প্রজন্ম আছে, তারা নিজেরা গিয়ে কিছু এই মুক্তিযুদ্ধকে যেভাবে তারা শুনছে এবং মাঠে গিয়ে যখন দেখছে, তাদের চিত্রটা কিন্তু ভিন্নতা পাইছে। যেমন এক পরিবারে ফটিকছড়িতে মা মেয়ে সহ 5 জন ধর্ষিতা, 2 জন শহীদ, তার ছেলে দিনমজুর, মানে ওই পরিবারের একমাত্র ইয়ে। এই যে এই যে বাস্তবতাগুলো, এইগুলো তারা কিন্তু বেশ অনুধাবন করতে পারছে বিভিন্ন জায়গায় গিয়ে। কাজেই আর জনগণ এটা দেখছে কিনা এটা আমার মানে আমি তো কিন্তু কারেন্ট জনগণের জন্য রাখি নাই। আমার গবেষণাটাই হলো, যখন ইতিহাস যারা রচনা করবে, যারা গবেষক, তারা এখান থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করবে। আর কারেন্ট তো যে যারা এই যে কি সৈকত না, সৈকত তারাই চিন্তা করুক, এটা আসলে আমার কোনো অ্যাসেসমেন্ট নাই। হুম। এরপরে আমি একটা জিনিস কিন্তু বলে দিই, সৈকত আপনার আছে নাকি? সঙ্গে যারা কাজ আমি করে, আছি। আপনার সঙ্গে যে 30-40 হ্যাঁ, আমি জন আছি। কাজ করে বললেন, তাদের মধ্যে আপনি পরিবর্তন একটা লক্ষ্য করেছেন? হ্যাঁ, ওই যারা কাজ, তাও ওই তাদেরকে বুঝাইতে হয়েছে যে ইতিহাস মানে তুমি একজন মুক্তিযুদ্ধের ইতিহাস লাগলা, সে 4টা পাঞ্জাবি মারলো, 3টা ব্রিজ উড়াইলো, তাহলে তোমার কি? তারপরে শুনতে হবে সে কি চায়, কেন উড়াইছিল, এবং এই পরিবর্তনটা আসছে কিনা। ওই শৌকত বলছিল যে মুক্তি সংগ্রাম, আমরা কিন্তু স্বাধীনতা সংগ্রামে সফল হয়েছি, মুক্তি সংগ্রামে আমরা সফল হয়েছি কিনা আমার মনে হয় আকার ইঙ্গিতে ইয়ে বলে গেছে, সৈকত বলে গেছে। আর সৈকতের স্বীকৃতির যে ব্যাপারটা, আমি অরিজিনালি ঢুকছিলাম 10 জনের একটি টিম নিয়ে,
সেই টিমের ডিপটি লিডার সহ 4 জন স্বীকৃতি পায় নাই। আর এখানে এসে প্রায় 200 জন লোক নিয়ে একটা কতগুলো বিশাল টিম করে গোটা শহরে অপারেশন করছে। আরো গ্রুপ ছিল, আরো অনেক গ্রুপ ছিল। ওদের ভিতর বোধহয় 20-30 জন স্বীকৃতি পাইছে, বাকিরা পান নাই। আর যারা আশ্রয় দিচ্ছে, যাদের কারণে আমরা বেঁচে আছি, তাদের স্বীকৃতি নেই। কাজেই এই স্বীকৃতি নিয়ে আমি আর এখন মাথা ঘামাই না। এবং এটা তুমি মুক্তিযোদ্ধা সংসদ থেকে তোমরা এখন নিয়ন্ত তালিকাটা নাও, নিলে দেখবে 60 ভাগ লোক পাবা যারা কোনো মুক্তিযুদ্ধের আশেপাশে ছিল না। এটা এক এক গভর্নমেন্ট এক এক ভাবে বানায় নিচ্ছে, কিছু করার তো নাই। এখানে আমি তুমি আর কি করব। এরপরে আসো সিনেমার কথা বলতে। আমি কিন্তু খুব সিনেমার পোকা ছিলাম ছোটকালেই। এই আমার বাপ মাস্টার ছিল তো, পয়সা কম ছিল। প্রথম 3rd ক্লাসে দেখতাম, পরে ইন্টার ক্লাসে, তখন 3rd ক্লাস ইন্টার ক্লাসে, পরে 1st ক্লাসে, পরে উপরে। আমি মুক্তিযুদ্ধের সিনেমা দেখি না। একটা দেখার পর এত বিরক্ত, এত বিকৃত ভাবে এগুলো উপস্থাপনা করা হয়, এগুলা মনে হয় যে মুক্তিযুদ্ধে শুধু আমরা ধর্ষিত হয়েছি। আমাদের যে জনগণের ত্যাগ এবং মুক্তিযুদ্ধের শৌর্যবীর্য, এইগুলা মুক্তিযুদ্ধের ইতিহাসে আমি এই যে যে সিনেমাগুলো হয় কম পাই। এখানে ওই যে ঠিকই বলছে, ওই ধর্ষণের চিত্রটা একটু বড় করে দেয় ইত্যাদি ইত্যাদি। যার ফলে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, আমি মুক্তিযুদ্ধের কোনো ছবি 1-2বার দেখার পরে দেখা ছেড়ে দিয়েছি। কারণ আমরা ছিলাম তো, আমি যেটা দেখছি আর ওখানে যেটা দেখতেছি মেজাজটা খারাপ হয়ে যায়। কোন দিকে যেন স্ক্রিন ভেঙে ফেলে, এই ভয় আর দেখি না। এরপর আরেকটা হলো যে ওই যে রাষ্ট্রীয় যে অর্থনীতির কথা তুমি বলছো সৈকত, অনেক আছে। একে তো তোমাকে সরকারি দলের হইতে হবে, আর 2 নম্বর সরকারি দল হইলে হবে না। তুমি যদি 50 লাখ টাকা তোমাকে দেয়, ওখানে বিরাট অংশ রেখে দিয়ে আসতে হবে। তার মানে তোমাকে চোর হইতে হবে। এটি হলো রাষ্ট্রীয় ফান্ডের সমস্যা। যার ফলে আমার মনে হয় যে আমাদের বইয়ের প্রকাশনা প্রায় 14টা, শিশু গ্রন্থ আছে, শিশুদের জন্য 2-3টা গ্রন্থ আছে, কিশোরদের জন্য আছে, মাঝবয়সীদের জন্য আছে, যারা গবেষক লেভেলে গবেষণা করবেন তাদের জন্য আছে। আমরা কখনো নেই নেই ওইদিকে যাইনি। হ্যাঁ, গেলে হয়তো পাইতাম, কিন্তু খুব আর খুব ওই স্বীকৃতির ব্যাপারটা অসম্ভব ভাবে অসম্মানজনক। মুক্তিযুদ্ধদের স্বীকৃতির যে ব্যাপারটা, অর্থাৎ যেটা ওই যে কি বলে গেজেটভুক্ত হওয়ার ব্যাপারটা চরম ভাবে অসম্মানজনক। আমার কাছে প্রথম আসছিল যে আমাকে আশ্রয় দিও, সে মুক্তিযোদ্ধা। তো ফাইলে দেখি যে আমি মুক্তিযোদ্ধা কিনা, সে প্রত্যয়ন পত্র সে দিবে, তারপর দিবে মহানগর কমান্ডার, তখনকার ছোট মুক্তিযোদ্ধা। এইভাবে প্রতি পদে পদে মুক্তিযোদ্ধাদের যে হেনস্থা এই পর্যন্ত আজকে এই এই পর্যন্ত করা হচ্ছে, এটা এক অতুলনীয় হেনস্থা। বলে জাতির শ্রেষ্ঠ সন্তান, হ্যাঁ, কিন্তু বিচ্যুতি করতে কম করে না। দেখা হইলে যে কোনো অনুষ্ঠানে যান, বলো যা ওই জাতির শ্রেষ্ঠ সন্তান আসছে, কিন্তু চরম আচ্ছা, ভাবে ডক্টর বিভিন্ন মুনাফুজুর জায়গায় রহমান, কিন্তু আমি মুক্তিযুদ্ধ আপনি যে সম্মুখীন হতো। এই জন্য আমি যাই না আমি সেখানে। আচ্ছা, আমি একটু আবার সৈকতের কাছে যাচ্ছি যে আপনি যে বলেছেন যে আপনার সঙ্গে যে 30-40 জন 10 জন নিয়ে শুরু করেছিলেন, এখন 30-40 জন এই প্রজন্মের তরুণরা আপনার সঙ্গে কাজ করছে, এবং তাদের মধ্যে আপনি একটা পরিবর্তন বা এক ধরনের অ্যাটিচিউডের দৃষ্টিভঙ্গির যে একটুখানি তফাৎ আছে সেটা দেখতে পাচ্ছেন, বা তাদেরকে অনেক কিছু বলতে হয়, এই বলার ফলে কাজ করার ফলে একটু হয়েছে। আমি একটু সৈকতের কাছে যাই, যে সৈকত, আপনিও যেহেতু চিটাগংয়েরই, এবং আপনি ডক্টর মাহফুজুর রহমানের যে কাজটি, আপনি একজন তরুণ প্রজন্মের মানুষ হয়ে এবং আপনার বন্ধু বান্ধব মিলে যখন ডক্টর মাহফুজুর রহমানের কাজগুলো দেখেন, যে মুক্তিযোদ্ধাদের ইতিহাস সাক্ষাৎকার বা ভিডিওগুলো দেখেন, তখন আপনার এই যে প্রজন্মটি বা আপনার সমসাময়িক যে তরুণরা, তাদের মধ্যে কি কোনো প্রতিক্রিয়া, কি ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করেন? প্রশ্নটা দেখা নেই কি
হতে পারে, আবার হয়তো বা ডিসকানেক্ট হয়ে গেছে, আবার আসবে। আমি তাহলে এবার একটু নিশাত জাহান রানার কাছে যাই, যে আপনিও এরকম একটি কাজ করছেন নিশাত, এই জনগল্প ৭১ উদ্যোগটি, যেটা মুক্তিযুদ্ধকে আপনি কাজটা শুরু করার আগে আপনার কাছে যতটুকু জানা ছিল, বা বইপত্র, চলচ্চিত্র, আপনি শুধুমাত্র আম, জনগল্প এই গুজব। উদ্যোগটির সম্পাদক নন, আপনি নিজেও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত আছেন এবং চলচ্চিত্র তৈরিও করেন আপনি। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে এই কাজটি আপনাকে কি মুক্তিযুদ্ধকে নতুন ভাবে চিনতে সহায়তা করেছে, বা কিভাবে চিনিয়েছে? যুদ্ধাক্রান্ত মানুষের যে, সাধারণ মানুষের যে অভিজ্ঞতা, তার পরিপ্রেক্ষিতে যদি বলেন, যেহেতু আমি নিজেও যুক্তর সঙ্গে সংযুক্ত একভাবে, আমি জানি যে আপনাদের সংগ্রহে বেশ কয়েকশো সাধারণ মানুষের গল্প অপেক্ষা করছে প্রকাশিত হওয়ার। তো সম্পাদক হিসাবে আপনি যখন এই গল্পগুলো জানতে পারেন, আপনি নিজেও অনেকগুলো সংগ্রহ করেছেন, আপনাকে কি কোনো রকম মুক্তিযুদ্ধ নতুন ভাবে চেনাতে সহায়তা করছে এই এই কাজটি, এই সাধারণ মানুষের যে অভিজ্ঞতা তার প্রেক্ষিতে একটু আহ বলতেন? আহ, আমি যে প্রশ্নটা থেকে শুরু করি, তারপরে আসলে অন্যদের আলোচনার মধ্যে একটু যাব। প্রশ্নটা শুরুটা এই করি যে আমি যেহেতু আমি বলেছি যে আমার বয়স তখন কম হলে আমি মুক্তিযুদ্ধ একেবারে সচক্ষে দেখেছি এবং স্মৃতিতে খুব উজ্জ্বল ভাবে ধারণ করা আছে। আমি মনে করতে পারি সমস্তটাই, যে কি কি ঘটছিল। সে রাজনৈতিক সচেতনতা থেকে মনে করা নয়, সেটা একজন শিশুর চোখে দেখা। কিন্তু বড়রা কি বলছেন, চারদিকে কি হচ্ছে, সেটুকু যতখানি সচেতনতা নিয়ে বোঝা যায় ওই বয়সে, সেটুকু দেখেছি। ফলে আমি মুক্তিযুদ্ধের ভীষণ একটা ওই রকম মানে সন্ত্রস্ত সময়ের প্রত্যক্ষ অভিজ্ঞতা ধারণ করি ব্যক্তিগতভাবে। ফলে আমাদের এই কাজের ভেতর দিয়ে আমরা যখন মানুষের কাছে যাই, তখন তারা যে অভিজ্ঞতাগুলো আমাদের বলেন, তার সঙ্গে অনেক জায়গায় আমাদের ভীষণ মিল ঘটে। আমরা দেখতে পাই যে সারা দেশেই মানুষ এইরকম ভাবে নানান অভিজ্ঞতার ভেতর দিয়ে এই একটা যন্ত্রণাময় সময়ের ভেতর দিয়ে গেছেন। কিন্তু এই অভিজ্ঞতার বাইরেও আরো অজস্র রকমের অভিজ্ঞতার মাত্রা রয়েছে। স্থান ভেদে ব্যক্তির এর মধ্যে থাকা যেভাবে ঘটেছে, তার নিজস্ব পারিপার্শ্বিকতা, তার যে সংযোগ, এইরকম অনেক কিছুর দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে তাদের তাদের অভিজ্ঞতা। তো ফলে এই জিনিসগুলো তো নিঃসন্দেহেই ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা, ভিন্ন ভিন্ন এলাকা থেকে, ভিন্ন ভিন্ন মানুষের কাছ থেকে আমরা পাচ্ছি। আমাদেরও নিজেদের অনেক অজানা অভিজ্ঞতা, অনেক অজানা তথ্য আমাদের কাছে সংগৃহীত হচ্ছে। তো এইটার পাশাপাশি কতগুলো জিনিস, একটা মাহফুজ ভাই বললেন যে কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, নিঃসন্দেহে আমরা যে কাজটা করছি সেই কাজটার ভেতর দিয়ে আসলে আমরা কিছু মানুষের অভিজ্ঞতাগুলো আসলে শুধু একখানে দলিল হিসেবে জমা করে রাখছি মাত্র। সেটা একটা প্রিন্ট ফর্মে রাখছি আমরা, ওনারা গবেষণা করছেন সেটা হয়তো আরেকভাবে রাখছেন। এইটা রাখছি যে আসলে ভবিষ্যতে ইতিহাসবিদরা বা ভবিষ্যতের মানুষেরা এইগুলির ভিত্তিতে তারা তাদের নির্মোহ একটা অবস্থানে পৌঁছাবেন, যখন সময়ের একটা কালের হিসেবে, কালের বিচারে, তখন তারা আসলে সত্যিকারের ইতিহাসটাকে দেখতে পাবেন নির্মোহ ভাবে, নিরপেক্ষ ভাবে, এবং তখনই সত্যিকার অর্থে ইতিহাসটা রচিত হবে। এবং খুব নামকরা ঐতিহাসিকরা, ইতিহাসবিদরা বলে গেছেন যে ইতিহাসকে কি করে নিরপেক্ষ দৃষ্টিতে দেখতে হয়, সেই ইনস্ট্রুমেন্টস তাদের কাছে আছে, তারা জানেন সেগুলো ভালো, তারা এগুলো কালক্রমে করবেন। আমাদের কাজ আমরা করছি এইটুকুই যে আমরা এগুলো সংগ্রহ করছি, এবং এই সংগ্রহ করবার জায়গায় গিয়ে আমাদের এমন এমন অভিজ্ঞতা হচ্ছে যেটা দেখে, যেটা খুবই মর্মস্পর্শী, এবং তখন বারবার মনে হয় যে আসলে এই কাজগুলো আমাদের করে রেখে যাওয়া কি জরুরি। আমরা একটা জেলায় গিয়েছিলাম, আমরা অনেক জেলায় যাই নিয়মিতভাবে, আমরা বিভিন্ন জেলায় যাই এবং সেখানকার মানুষের সঙ্গে আমরা কথা বলি, আমরা সভা করি, ব্যক্তিগতভাবে কথা বলি যে তাদের অভিজ্ঞতাগুলো কি হয়েছিল, আমরা কি করছি জানাই, আমরা সংগ্রহ করছি সেখানে যেন তারা অংশ নিতে পারেন।
এই অভিজ্ঞতার ভেতর দিয়ে আমাদের বিভিন্ন রকমের অভিজ্ঞতা যে হয়, তার মধ্যে একটি দুটি অভিজ্ঞতা আমি বলি। আমরা একজন অধ্যাপক, তিনি কলেজের অধ্যাপক, আমার চেয়ে হয়তো আমার বয়সী সমবয়সী হবেন, তার মানে আমি বলছি এখন আজকের মুহূর্তে হয়তো তার বয়স 60-এর কাছাকাছি প্রায়। তার মানে তিনি ওই সময়টা দেখেছেন, তিনিও শিশুই ছিলেন, সত্যিকার অর্থে স্কুলে পড়তেন। তার পরিবারের বেশ কয়েকজন সদস্যকে এক রাতে একসঙ্গে হত্যা করা হয়, মাঠের মধ্যে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে, এবং তার পিতাকেও হত্যা করা হয়। যেই হত্যাকাণ্ড তিনি ঘরের ভেতর থেকে, ওই যে গোলা ঘরের চালার ভেতরে তাদেরকে যে লুকিয়ে রাখা হয়েছিল, সেইখান থেকে প্রত্যক্ষ করেন, কিন্তু কিছু করার তো বয়স না, মানে পরিস্থিতিও না, এইটা ছিল। এই অভিজ্ঞতাটা তিনি সারা জীবন বহন করছেন। এরকম তো অনেক অভিজ্ঞতা ঘটেছে অনেক জায়গাতেই। তো কিন্তু এই অভিজ্ঞতাটা তিনি তার বুকের ভেতরে বন্ধ করে রেখেছেন। তিনি বলছিলেন আমাদেরকে যে এই যে এত বছর পরে, প্রায় 50 বছর হতে যাচ্ছে, এই এত বছর পরে আমার এলাকার লোক তো জানে এই ঘটনা, আমার বন্ধু বান্ধবরা হয়তো জানে, কিন্তু বাইরে থেকে কেউ শুনতে এলো আমাদের কাছে যে কি ঘটেছিল সেই সময়ে, কিসের ভেতর দিয়ে গেছি, এবং আমার কি জীবনে ক্ষতি হয়েছে এই যুদ্ধের ফলে, সেই কথাগুলো কেউ বাইরে থেকে এলো শুনতে। দেশের কাছে এইটুকুই আমাদের চাওয়া, যে আমাদের যা জীবনে ক্ষতি, যা ঘটনা ঘটেছে এই সময়টায়, এই সমব্যথা আরো এই দেশের সকলের মধ্যে আছে। এবং সেই যে আমি বলতে পারলাম আজকে, এইটাই আমার মনে হচ্ছে জীবনের প্রাপ্তি হলো, যে আমার দুঃখের কথাটা, আমার এই স্বাধীনতার জন্য আমি পিতাকে হারানো এই সমস্ত দুঃখের কথাগুলি আমরা সত্যি সত্যি অফিসিয়ালি কাউকে বলতে পারি। রানা, তোমার দ্বিতীয় গল্পে যাওয়ার আগে আমি একটুখানি, আমাদের দুটো কমেন্ট এসছে যা তোমার এই কথার সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক, আমি সে দুটো একটু পড়ে দেই। একজন, তুমি একটু মিউট করো, শব্দটা ভেঙে যাচ্ছে। রানা, হ্যাঁ, বেলায়েত হোসেন বাবলু, উনি কমেন্ট করেছিলেন। উনি বলছিলেন যে মুক্তিযুদ্ধের সময়, উনি কমেন্টে বলেছেন মুক্তিযুদ্ধের সময় উনি নবম শ্রেণীর ছাত্র ছিলেন এবং ওনার অভিজ্ঞতা উনি আজও বয়ে বেড়াচ্ছেন। কোথাও বলার সুযোগ হয়নি, উনি সুযোগ পেলে বাধিত হবেন। আমি বলবো বেলায়েত হোসেন বাবলু, জনগল্প ৭১ আপনার জন্য সুযোগ। আমাদের ফেসবুক গ্রুপ আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের ইমেলে পাঠিয়ে দিন, এবং আপনি, আমাদের ফোন নাম্বারও আছে। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমাদের সঙ্গে আরো জানিয়েছেন আমিনুল ইসলাম লাবু, আমার মনে হয় উনি রাজশাহী ইউনিভার্সিটির লাবু ভাই। উনি বলছেন যে ওনার বাবা এবং বড় ভাই কখনো মুখ খুলতে চান না, তিনিও মুক্তিযুদ্ধে ছিলেন, যেটা আমাদের মাহফুজুর রহমান ভাই বলছিলেন যে ইন্টারভিউ দিতে চান না পরিচিত না হলে। ঠিক আরেকজন আমাদের আজকের একজন দর্শক সেরকম একটি মন্তব্য করেছেন। মনিরুল ইসলাম মনি এবং মাহফুজানিলা, লাবণ্য, ওনারা সবাই আজকের উদ্যোগকে অনেক ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ দর্শক আপনাদের আমাদের সাথে সংযুক্ত হবার জন্য, এবং বেশি বেশি গল্প সংগ্রহ করে দিন, যুক্তর সঙ্গে যুক্ত হন জনগল্পের জন্য। আমি একটু, রানা, তোমার দ্বিতীয় গল্পের আগে আমি সৈকতকে শুনতে চেয়েছিলাম, তখন ইন্টারনেটে একটু সংকট হয়েছিল। আমি মনে হয় একটু সৈকতের কাছে ফেরত যাই, তারপরে আবার আসবো। হ্যাঁ সৈকত, আপনার কাছে জানতে চেয়েছিলাম যে আপনি তো চিটাগংয়ে, এবং চিটাগংয়েই মাহফুজ ভাই এই বিশাল কর্মযজ্ঞটি চালাচ্ছেন, ৬,০০০ মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার, ভিডিও এগুলো আছে। তো আপনার প্রজন্ম, আপনার সমসাময়িক যারা যখন এই সাক্ষাৎকার গুলো দেখেন বা শোনেন, তাদের প্রতিক্রিয়াটি কেমন হয়, বা তাদের বিষয়টি কিরকম লাগে এই নতুন প্রজন্মের কাছে যখন তারা এই জিনিসগুলোর সংস্পর্শে আসেন, একটু যদি বলতেন। আমি আসলে নেটওয়ার্ক একটু ঝামেলা হয়েছিল, যাই হোক। বিষয়টা হচ্ছে যে যেহেতু আমি তার সহনাগরিক এবং একই শহরে থাকি, ফলে আমি এবং আমার বন্ধুরা, তিনি, তারপর আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বেগম মুস্তারি শফি, এবং আমার আরেকজন খুবই প্রিয় মানুষ, শ্রদ্ধেয় মানুষ, ফেরদৌসার আলিম, মুক্তিযুদ্ধ সংক্রান্ত, মানে আমার একটু
বড় হবার পরে মুক্তিযুদ্ধ সংক্রান্ত যে এই পড়াশোনাগুলো, জানাশোনাগুলি শ্রুতি মাধ্যমে এসেছে, বা বিজয় মেলার সময় আমাদের যে বিশেষ আয়োজনগুলো হয়, তখন যে বেশ কিছু ভালো ভালো ডকুমেন্টারি দেখানোর আয়োজন, বিভিন্ন প্রকাশনার ব্যবস্থা, বিভিন্ন বিশেষ বক্তৃতা, তো সেই সব মাধ্যমেই এবং সেই সব ভাবেই আসলে আমি এবং আমার প্রজন্ম এই এই বিষয়গুলির সাথে একভাবে মানে যুক্ত হবার সুযোগ পেয়েছি। এবং আমার কাছে যেটা মনে হয় যে তিনি তাকে আমি মানে এই সব কথা আমাদের সংস্কৃতিতে আছে যে প্রকাশ্যে প্রশংসা করতে নেই, বলতে নেই, কিন্তু আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে তিনি যেভাবে এই 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 বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন তিনি এবং তার টিম, এটা মানে খুবই বিস্ময়কর এই অর্থে যে আমরা সাধারণত মানে যে গবেষণাগুলো দেখি সেটাতে কোথাও না কোথাও কিছুটা বায়াসনেস দেখি আর কি। আমি আর বিস্তারিত না বলি, কিন্তু তার কাজগুলোর মধ্যে যে ধরনের মানে আমরা তো আসলে কেউই সেই অর্থে নিরপেক্ষ না, কিন্তু যে মানে গবেষণার জায়গাটি যেরকম নির্মোহ হওয়া দরকার, সেই জায়গাটি যে তিনি এই মানে মুক্তিযুদ্ধের এত বছর পরেও এসে আসলে তিনি পেরেছেন, এই কারণেই তিনি নিজেও মুক্তিযোদ্ধা ছিলেন, বিষয়টির সাথে তার সরাসরি আবেগযুক্ত। এখন তো প্রচুর গবেষক আমরা দেখছি যারা আসলে সেই আবেগের জায়গা থেকেই কাজগুলো মানে করতে পারেন না। আমি আসলে বেশি কিছু বলবো না, এই জন্য যে এগুলি আসলে আমাদের মানে ইনবিল্ট জীবন যাপনের অংশ। আমরা তো আর হাওয়া বাতাসকে প্রশ্ন করতে পারি না। হ্যাঁ, মানে এগুলি আমরা ছোটবেলা থেকে দেখেছি, শুনেছি, নানান অনুষ্ঠানে যাওয়ার সুযোগ হয়েছে, এবং আমরা গর্বিত হয়েছি যে প্রতিকূল সময়েও, প্রতিকূল সময় বলতে কি বোঝাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছেন, তাদের যে কার্যক্রম সেগুলো দেখেছিলাম যখন ছোট ছিলাম। ফলে সবকিছু মিলে আমি মানে খুব মানে আমাদের শহরে একজন এরকম মানুষ যে আছেন, এইটার জন্য আমি মাঝে মাঝে খুব আনন্দ পাই, যে গর্বিত হই যে এখনো হতাশ হওয়ার মতন কিছু ঘটেনি, এই আর কি। ধন্যবাদ সৈকত। আমার মনে হয় যে নিশাত জাহান রানা এই যে সাধারণ মানুষের যে বিপুল গল্পের সম্ভারটি সংগ্রহ করেছেন সারা দেশ থেকে, তার একটি মাত্র সংখ্যা বেরিয়েছে। তাকে একটা প্রশ্ন করেছিলাম যে এই সাধারণ মানুষের অভিজ্ঞতার প্রেক্ষিতে যুদ্ধাক্রান্ত যে মানুষ তাদের কথা বলেছেন, তার প্রেক্ষিতে ওনার আসলে মুক্তিযুদ্ধ সম্পর্কিত যে ধারণা বা মুক্তিযুদ্ধকে ওনাকে নতুন ভাবে চিনিয়েছেন কিনা। উনি রানা দুটো গল্পের উদাহরণ দিতে চেয়েছিলেন। একটা গল্প আমরা শুনেছি, আরেকটা গল্প কি বলবেন খুব সংক্ষেপে, কারণ আমরা আমাদের সময়ের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এরপরে আমি একটু দ্রুত সবার কাছে ফেরত দিয়ে এটাকে কনক্লুড করতে চাই। আমি আরেকটা গল্পের মধ্যে যাচ্ছি না, যেহেতু সময় ভীষণ কম। আবার আমার এখানে আজান হচ্ছে, আমি জানি না অসুবিধাও হচ্ছে কিনা, শব্দ বেশি পৌঁছাচ্ছে কিনা। আমি একটু সংক্ষেপে শেষের দিকে রানা, আপনার কাছে এখন যাব না, আজানটা আসলেই অনেক লাউড। আমি পরে আসি আপনার কাছে। ঠিক ঠিক। আমি মাহফুজুর রহমানের কাছে আরেকবার যাই। এটাই হয়তোবা আমাদের শেষ প্রশ্ন, সময়ের দিকে ঘড়ির দিকে তাকিয়ে যা বুঝতে পারছি। আমি শুধু বলতে চাই যে মাহফুজ ভাই, আপনি নিজে একটা বিশাল কর্মযজ্ঞ করছেন, তার পাশাপাশি এই জনগল্প ৭১ উদ্যোগটিকে দেশের সাধারণ মানুষের ত্যাগের যে ইতিহাস সংরক্ষণে একটা ভূমিকা রাখবে বলে আপনি প্রথমেই মন্তব্য করেছেন যে আপনি তাহলে মানুষেরটা নেবেন না, যেহেতু আমরা মানে যুক্ত উদ্যোগ নিয়েছে, আপনি মুক্তিযোদ্ধাদেরটাই দিকে আরো বেশি মনোযোগ দিয়ে, কারণ ওনাদের জীবনকাল হয়তো বা আর বেশি দিন নাই, এই কাজটি করবেন।
তো আপনার কাছে একটা কথা শুনতে চাই যে আপনি আপনার নিজের কাজটির পাশাপাশি এই সাধারণ মানুষের গল্প সংগ্রহের যে উদ্যোগ যুক্ত নিয়েছে, জনগল্প যে উদ্যোগটি, সেটাকে আপনি কিভাবে একটু সহায়তা করতে পারেন, সেটা যদি একটু বলেন। মানে আমরা তো সবাইকেই যুক্ত করতে চাই, যে যার সামর্থ্য অনুযায়ী এখানে যুক্ত। একদম। আপনার কাজের ফাঁকে আপনি কিভাবে আমাদের এটা হচ্ছে কি, ওই যে এটা ওই যে বারবার বলা হচ্ছে আমাকে না, আসলে গবেষণা কিন্তু টিমকে ধন্যবাদ দিতে হয়, এবং গবেষণা টিমের 80% হলো। জি, আপনি আপনি গবেষণা ট্রাস্টটিকে আজকে এখানে উপস্থাপন করছেন জন্য আপনাকে ধরেই কথা বলছি, তো অবশ্যই আপনার কৃতিত্ব এই কাজটির জন্য। হ্যাঁ, না, এটা এই জনগল্প যত রকমের সহায়তা চায়, সহায়তা মানে আমরা তো আর্থিক সহায়তা দিতে পারি না, ওই চেম্বারের টাকা দিয়ে আর দুই একজন বন্ধু বান্ধব টাকা দেয়, এটা দিয়ে এই বই ছাপার থেকে শুরু করে এই বিশাল কর্মযজ্ঞ এই কিছু ব্যক্তির উদ্যোগে চলে। আমাদের ঢাকায় অফিস আছে, নিউ মার্কেটের পিছনে যে মার্কেটটা আছে, ওই কাঁচা বাজারের সাথে যে মার্কেট, সেখানে একটা অফিস আছে। আমরা কয়েকদিন আগে মাত্র উদ্বোধন করছি। চট্টগ্রামে অফিস আছে। জনগল্প যদি আমাদের সহায়তা চায়, আমরা পূর্ণ সহায়তা দিব, কারণ আমি আগেই বলেছি আমরা একটা লোড আমাদের থেকে চলে চলে যাচ্ছে আর কি। এটা জনগল্প পুরোপুরি নেই। আর এই যারা কাজ করছেন আমাদের ওয়েবসাইটে কিন্তু এরকম এই যে প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার হিসাবে অনেকগুলো সাক্ষাৎকার আছে। এগুলা আপনাদের যদি পছন্দ হয় সেটা আপনারা ছাপাইতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। মানে এটা ওপেন। আমাদের মুক্তিযুদ্ধের কাহিনী নিয়েও কেউ যদি 10টা বই বের করে, কারণ আমাদের বয়স হয়ে গেছে, তো এটা আমরা পারবো না। মূলত আমাদের বয়সের কারণে আমরা আর বেশি দূর আগাতে পারবো না। কাজে জনগল্পের যে কোনো ধরনের সহযোগিতা যদি চায়, বা আমরা যখন বিভিন্ন জায়গায় যাই তখন জনগল্পের লোক যদি আমাদের সাথে যায়, তারা পাবলিক ইন্টারভিউ নিতে পারে, আমাদের কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যে আমরা গোটা বাংলা এখন করোনার কারণে কোথাও যাইতে অসুবিধা হয়, মুক্তিযোদ্ধারা তো ঘর থেকে বেরোয় না এখন। হ্যাঁ, চট্টগ্রামের মুক্তিযোদ্ধার ভিতর বোধ হয় 4-5 জন আমরা বাইরে, বাকিদের ট্রেনেও বের করা যাচ্ছে না। আমরা সব ধরনের সহযোগিতা থাকবে, মানে অনেক নিঃসন্দেহে। অনেক ধন্যবাদ মাহফুজ ভাই। আপনার নিজের দিক থেকে এই জনগল্প উদ্যোগ সম্পর্কে যদি আর কিছু বলার থাকে, আপনি শেষ কথাটুকু আমি উদ্যোগটা খুবই ভালো, এবং এই যে দেরি হইলেও এই উদ্যোগটা যদি অব্যাহত থাকে, বিশেষ করে নতুন প্রজন্ম যদি এই উদ্যোগটা অব্যাহত রাখে, তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা সঠিক ইতিহাস পাওয়া যাবে। এবং আমি এই জনগল্প কর্তৃপক্ষকে বলবো, এই যে মুক্তি সংগ্রাম, যেটা একটু সৈকতে বলছিল যে মুক্তির সংগ্রাম, আমাদের কিন্তু মুক্তির সংগ্রাম এটা অব্যাহতভাবে চালাইতে হবে। একটা এক্সাম্পল দিয়ে আমি, দুটো এক্সাম্পল দিয়ে শেষ করি। আমাদের বাংলা মানে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ছিল বাংলা ভাষা। বাংলা ভাষা কিন্তু এখনো উপেক্ষিত। রাষ্ট্রীয় কাজে, সরকারি কাজে বাংলা ব্যবহার হলেও রাষ্ট্রের সব কাজে বাংলা ব্যবহার হচ্ছে না। এই বুড়াকালে আমি এটা নিয়ে রাজপথে পথসভা করছি, আন্দোলন করছি। সৈকত বোধহয় জানে, সৈকত না নাম, সৈকত। আর মুক্তিযুদ্ধের 8টি লক্ষ্য ছিল, অনেকগুলো লক্ষ্য আছে। একমুখী গণমুখী প্রাথমিক বাধ্যতামূলক শিক্ষা, এটা 53 সালের নির্বাচনের ওয়াদা ছিল। 69-এর 11 দফায় ছিল। 70-এর এই 71-এর যে স্বাধীনতার ইতিহাস সেখানে ছিল, সংবিধানেও আছে। এটা কিন্তু এখনো বাস্তবায়িত হচ্ছে না। এইভাবে অনেকগুলো দাবি আছে যেটা সংবিধানে, 72 সংবিধানের কথা বলছি, 72 সংবিধানে রাষ্ট্রের লক্ষ্য হিসাবে যে জিনিসগুলো চিহ্নিত করা হয়েছে, এগুলো অনেকগুলোই, বলা যায় বেশিরভাগই কিন্তু এখনো বাস্তবায়িত হয়নি। কাজে নতুনদের ইতিহাস সৃষ্টি করতে হবে এগুলো বাস্তবায়নের আন্দোলন করে, তাইলে তাদের ইতিহাসের যে চর্চাটা এটা সফল হবে। অর্থাৎ পরিবর্তনের ইতিহাস লাগবে এবং পরিবর্তন করতে হবে। আমার অ্যাপ্রোচ এইটুকুই। মাহফুজ ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আমাদেরকে সময় দিয়েছেন।
আপনি থাকেন আরেকটু, আমি আর অল্প কয়েক মিনিটের মধ্যে অনুষ্ঠানটা শেষ করব। তবে আপনি যে সহযোগিতার কথা বললেন এবং আপনি বললেন যে আপনার কর্মকাণ্ডটি কারো কাছ থেকে অর্থায়ন ছাড়াই চলছে। আমি এইখানে একটু নিশাত জাহান রানার, ওখানে নিশ্চয়ই আজানটা এতক্ষণে শেষ হয়ে গেছে। রানা, আপনি একটু আনমিউট করে বলবেন কি যে জনগল্প আর অর্থায়ন বা জনগল্প কার্যক্রমটি কিভাবে চলছে? নিশ্চয়ই। জনগল্পের কাজটি আসলে এর বন্ধু বান্ধবরা সকলে মিলে অনেক দায়িত্ব কাঁধে নিয়েছেন। আমরা সারা বছর আমাদের যত মানুষকে জানানোর জন্য উদ্যোগ নিই, বিভিন্ন জেলায় যাই, তখন এই যে জেলায় একটা সভা আয়োজন করা, এটা সেই জেলার বন্ধুরা করেন, আমরা একটি পয়সাও ব্যয় করি না। তারা এটা তাদের নিজেদের কাজ বলে মনে করেন এবং আমাদের সঙ্গে অংশীদারিত্ব এইখানে তারা নিয়ে নেন। এইভাবে আমাদের সবাইকে জানানোর কাজটা আমরা অতখানি পারি না, জাতীয়ভাবে অতখানি করা তো কঠিনই, মানে আমাদেরও তো অন্য অনেক কাজের মধ্যে সময় কিছু চলে যায়, তো ফলে কিন্তু এইটা তারা করেন, এটা হলো একটা দিক। আরেকটা হলো আমাদের সফল হবে। ধন্যবাদ। বলছিলাম আর এইভাবে চললে সফল হবে, নির্মোহ হবে। জি, অনেক ধন্যবাদ। আর আমরা হলো আমাদের সারা দেশে যত বন্ধু পরিচিত আছেন যারা নিজেরাও কিছু একটা করতে চান, এই সমস্ত ক্ষেত্রে বিশেষ করে যাদের নিজেদের মনে অনেক দুঃখ আছে যে যা করতে চাচ্ছি তা করতে পারছি না, এইরকম মানুষরা তো সবসময়ই আমাদের সঙ্গে এই কাজকে, গল্প সংগ্রহ থেকে শুরু করে নানানভাবে তথ্য যোগান দেওয়ার কাজেও সম্পৃক্ত থাকেন। ফলে সেইখানেও আমাদের অর্থের প্রয়োজনটা খুব লাঘব হয়। আর আমরা বড় দাগে ঢাকায় যা কিছু করি সেইখানে যুক্ত, যেহেতু আমাদের এই মূল প্ল্যাটফর্ম, সেইখানে যুক্ত একটি অফিস আছে, ফলে আমরা সেইখানে সমস্ত আমাদের সভা ইত্যাদি সব করতে পারি। ওইখানে যুক্তর সাপোর্টটা একটা বড় জায়গা থাকে আমাদের, সব ধরনের দাপ্তরিক সহায়তা দেয়া। আর আমরা বইগুলি যখন পাবলিশ করি তখনও আমাদের বন্ধু বান্ধবরা, আমরা এটা খুব বড় আকারে সবাইকে বলি না, কিন্তু আমাদের বন্ধুদের আমরা বলি যে তোমরা যারা কিছু করতে চেয়েছিলে, করবার সুযোগ ঘটছে না, এইটি একটা সুযোগ, যদি মনে করো তাহলে এইবারে এই বইটা প্রকাশ হতে যাচ্ছে, সেখানে তোমরা যদি মনে করো তাহলে তোমরা একটু ইনভলভ হও। তখন অনেক বন্ধু ইনভলভ হন এর মধ্যে এবং তারা আর্থিকভাবেও সহায়তা করেন এবং বাকিটা যুক্ত থেকে আমরা করি। তারপরে আমরা যখন এই কাজটা, আমাদের কেবল এখন একটি খণ্ডই বের হয়েছে, প্রথম খণ্ডটি, সেইটি আবার বিতরণের জায়গায় আমরা, যেহেতু আমাদের যুক্ত থেকে আমাদের প্রকাশনা সংস্থা, সেই জন্য আমাদের এখানে একটা বই বাজারে দেয়া নেয়ার কাজ নিয়মিত চলতে থাকে। সেইখানে আমাদের এই বন্ধুরা, তারাও এই জনগল্পটি যেন আরো অনেক মানুষের কাছে পৌঁছায়, এই জায়গাতেও তারা নিজেরা সম্পৃক্ত হন এবং চেষ্টা করেন এই বই নিয়ে অন্যদের কাছে নিয়ে যেতে। ফলে এইরকম নানান ধরনের একটা খুব যৌগিক বলা যেতে পারে আয়োজনের ভেতর দিয়ে আমরা মোটামুটি ভাবে আমাদের যে কখনো কষ্ট হয় না তা না, হয়, কিন্তু সেগুলোকে আমরা গ্রাহ্য না করে মোটামুটি গায়ের জোরে এটাকে এগিয়ে নিয়ে যাই। তো তাতে আমার মনে হয় অনেক ব্যক্তিগতভাবে করতে চাই কাজ, তাহলে টাকা পয়সা বা আর্থিক ইয়ের কারণে কাজ অতখানি থেমে যায় না, খুব বড় কিছু যদি অর্থনৈতিক সম্পৃক্ততা না ঘটে। তো সেইটুকু আমরা এখন পর্যন্ত মোটামুটি ভাবে চালিয়ে নিয়ে যাচ্ছি সকলের সহযোগিতায়। অনেক ধন্যবাদ রানা। আমি সৈকতের কাছে যাব একটি মাত্র প্রশ্ন নিয়ে, তারপর আবার তোমার কাছে এসে শেষ করে দেব। সৈকত, একটু যদি বলেন যে তরুণদেরকে কিভাবে এই জনগল্পের এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করা যেতে পারে বা যুক্ত করা যেতে পারে, কারণ এই যে সারা দেশ থেকে গল্প সংগ্রহ এবং তাদের একটি আবেগের বিষয়ও, যে তাদের পিতামাতা, তাদের দাদা দাদি, নানা নানি কিভাবে এই যুদ্ধের সময় কি অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন, সেই জিনিসটাতে তাকে উৎসাহিত করার জন্য একটু যদি বলেন যে আপনার কি মনে হয় যে কিভাবে এনাদেরকে যুক্ত করা যেতে পারে এই বিশাল বাংলাদেশে এখন সবচেয়ে তরুণরাই বেশি, তাদেরকে কিভাবে আমরা যুক্ত করতে পারি, একটু যদি সংক্ষেপে বলেন। মানে আমি খুব সংক্ষেপেই বলবো। আমার কাছে মনে হয় সেটা হচ্ছে, যেহেতু আমরা সবাই এখন কম বেশি সোশ্যাল মিডিয়াতে আছি, তো তরুণদের কাছ থেকে আসলে একদমই
মানে যেটাকে বলে যে একদম ফেসবুকে পোস্ট দিয়ে কিংবা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে মানে আরো বেশি করে মানে তাদের গল্পগুলো শুনতে চাওয়া। এবং আমরা তো এখন একটা অতিমারির সময় পার করছি, যখন আমরা আমরা বিশ্বাস করতে চাই যে এই পরিস্থিতি আর খুব বেশি দিন থাকবে না, সবচেয়ে খারাপ সময়টা আমরা পার করে এসেছি, হয়তো আর বেশি দিন থাকবে না। এটা যখন শেষ হবে তখন জনগল্প যদি জেলায় জেলায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের কোনো একটা বিষয়কে কেন্দ্র করে এক ধরনের সমাবেশ তৈরি করে, এবং মানে এটা হচ্ছে অফলাইনের কথা, আর অনলাইন তো আছেই। আমার মনে হয় এই দ্বিমুখী তৎপরতার মধ্য দিয়ে গেলেই, কারণ মানে তরুণদের সামনে মানে আমাদের বয়সীদের সামনে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখন হচ্ছে একটা মানে বিসিএস কবলিত সময়, তো ফলে এই জায়গা থেকে ইতিহাসের প্রতি অত্যন্ত নির্মোহ থাকা খুবই মানে দুরূহ ব্যাপার। তো সেই জায়গা থেকে এই দুটো ফ্রন্টে মানে অনলাইন এবং অফলাইনে যদি জনগল্প, আমার মনে হয় যে সাধারণ মানুষের পারিবারিক এবং ব্যক্তিগত গল্পগুলো সংগ্রহ করার জন্য ফেসবুকে পোস্ট দেয়, বিভিন্ন সভা সমিতি মানে আয়োজন করে, সেমিনার করে আরো বেশি করে, তাহলে আমার ধারণা যে অনেক বেশি, কারণ তরুণদের সামনে তো কোনো মানে প্রচুর উদাহরণ তৈরি যদি আমরা করতে পারি তাহলে পরিস্থিতিটা বদলাবে আর কি, আমার কাছে মনে হয়। এই অনেক 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 ধন্যবাদ সৈকত আপনার মন্তব্যের জন্য। আশা করি যুক্ত এবং জনগল্প টিম এগুলো নিয়ে চেষ্টা করবে, এগুলো আরেকটু জোরদার করার কথা ভাববে। আমি নিশাত জাহান রানার কাছে আবার যাব যে তার কি ধারণা বা তার কি আইডিয়া আছে যে জনগল্প ৭১ উদ্যোগটিকে তরুণরা কেন এবং কেন ভূমিকা রাখবে এবং কিভাবে ভূমিকা রাখতে পারে বলে তিনিও মনে করেন। এটা শেষ প্রশ্ন। আমি শেষ করবার আগে একটু ধন্যবাদ জানাতে চাই, নইলে এটা আমার নিজের কাছেই অস্বস্তি থেকে যাবে। আমি মাহফুজ ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং আশা করি ভবিষ্যতে তার গবেষণার যে কাজ চলছে সেখান থেকেও আমরা জনগল্প ৭১ মানে সহযোগিতার একটা সেতু তৈরি হবে। আমি অনেক ধন্যবাদ জানাতে চাই সৈকতকে, যে সৈকত আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং অনেকগুলো আমরা তাদের প্রজন্মের মতামত পেলাম তার মাধ্যমে। বিশেষ করে সৈকত যেহেতু একই সঙ্গে অনেকগুলো কাজ করেন, সাহিত্য, চলচ্চিত্র ইত্যাদি, তো সেই সব একটা পেলাম। আর আরো বেশি একটা আমার ধন্যবাদ না দিলে অন্যায় হবে, সেটা হচ্ছে আজকে যারা এই আয়োজনটার পেছনে কাজ করছেন। আমাদের আসলে আরেকটি এইরকমই অনলাইন আলোচনা অনুষ্ঠান থেকে খুবই তরুণ প্রজন্মের ছেলে আলামিন রুমি তার দলবল নিয়ে, রুমি একেবারেই নিজের উদ্যোগে নিজের আগ্রহে আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন এবং মোটামুটি সেই আমাকে বোধহয় অনেক বেশি দিনের পর দিন উৎসাহিত করেছেন যে আপা আমরা এইরকম কাজটাকে আরো বেশি মানুষের কাছে কি করে এই ডিজিটাল যুগে নিয়ে যেতে পারি, সেটার জন্য আপনাকে আমরা কিভাবে হেল্প করতে পারি। তো সেই জন্য আমার রুমির কাছে বিশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাইছি। এবং একই সঙ্গে আমি এইখান থেকে অনেক আশাবাদীও হয়ে উঠেছি যে রুমির মতো এই রকমের তরুণ প্রজন্ম ছেলে মেয়েরা যে আছে এখনো অনেক এই সমাজে, যারা আসলে এই কাজগুলো নিজেদের ভেতরে ধারণ করছে এবং এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাজ করতে চায় বলে তৈরি আছে। এটা সে বোধহয় একটা এর মানে উদাহরণ। তো সেই রকম ভাবে প্রচুর ছেলে মেয়েরা আছেন। সৈকত বললেন যে কথাটা সত্যি সত্যি আসলে আমাদের সেই মানের চলচ্চিত্র, সেই মানের সাহিত্য এখনো রচিত হয়নি যা হলে আমরা আনন্দিত হতে পারি। আমরা দ্বিতীয় মহাযুদ্ধ নিয়ে এখনো এত অসাধারণ সমস্ত চলচ্চিত্র সাহিত্য দেখতে পাই, যেটা হয়তো মাহফুজ ভাই যেটা বলেছেন যে আরো একটা সময় পার হওয়ার পরে আসলে যখন জলটা একটু স্থির হয়ে আসবে, এখন তো একটা ঘোলা জলের সময়, কে কার চেয়ে বেশি কৃতিত্বের দাবি করবেন এই ঝগড়াঝাটি করার সময়। তো এইসব সময় টময় পার হয়ে যখন আসলে আমাদের প্রজন্মগুলি চলে যাবে, যখন দূরের প্রজন্ম দূর থেকে দেখতে পাবে জল স্থির হয়ে আসবে, তখনকার জন্য আমরা যেন কিছু উপাদান রেখে যাই, সেইটুকুই আমাদের কাজ আমরা করছি। এবং সেই কাজটা করার জায়গায় আমি আশা করি যে এই প্রজন্মের ছেলে মেয়েরা তাদের মধ্যে অনেকেই তৈরি আছেন ভেতরে, কেবল কেউ একটা হাত বাড়ালে তারা এসে সেই হাত ধরে আমাদেরও এগিয়ে নিয়ে যাবেন পরের কাজের দিকে। তো সেইটার জায়গায় আমি সবার কাছে, যেহেতু শেষ করব, সবার কাছে
দুটো বিশেষ অনুরোধ রেখে যেতে চাই। এক হলো যাদের বয়স 55-র ওপরে এখন যারা আজকে শুনছেন, তাদের নিজেদের গল্প মুক্তিযুদ্ধের সময়ের যদি থেকে থাকে তাহলে অনুগ্রহ করে সেটা আমাদের লিখে পাঠান জনগল্প ৭১-এর কাছে। আর আপনি এবং আপনার পরিবারে যে সদস্য আপনার চেয়েও বয়োজ্যেষ্ঠ আছেন বা আপনার সম্প্রসারিত পরিবারে আপনার বন্ধু বান্ধব চারিদিকে, তাহলে অনুগ্রহ করে তার কাছে জনগল্প ৭১-এর কথাটা পৌঁছে দিন, যাতে করে তিনিও তার গল্পটা আমাদের দিতে পারেন। এটা এক। আর দুই হলো এই তরুণ প্রজন্মের কারা আমাদের সঙ্গে এই স্বেচ্ছাসেবার ভিত্তিতে এখানে যুক্ত হতে পারেন, যাতে করে আমরা এটা সারা দেশে নিয়ে যেতে পারি কাজটাকে, সেই কাজটাও আমরা একই সঙ্গে করছি। এবং সেটা একটু বোধহয় ধীরে ধীরে আমরা এই স্বেচ্ছাসেবকদের একটা আমাদের সঙ্গে সম্পৃক্ত করবার প্রক্রিয়া শুরু করেছি, যেটা রুমি নেতৃত্ব দিচ্ছেন। সেইখানেও আমরা আহ্বান জানাবো যে তরুণরা যারা আজকের অনুষ্ঠানে শুনছেন, তারা এরপরে হয়তো আপনাদের কে যদি অন্তর্ভুক্ত করেন আমাদের সঙ্গে, হয়তো আমরা সবাই মিলে এই কাজটা আরো দ্রুত নিয়ে যেতে পারবো। কারণ মাহফুজ ভাই বলেছেন ইতিমধ্যে যে আসলে আর ৫-৭ বছর হয়তো মুক্তিযোদ্ধাদের পাবো। প্রাকৃতিক ভাবেই তো আসলে ওই প্রজন্ম শেষ হয়ে যাবে। এবং আমাদের এখন পর্যন্ত যত পরিসংখ্যান, সেটা সরকারি পরিসংখ্যানের ভিত্তিতেই বলতে হচ্ছে, সেটাকে বিশ্বাস করি বা না করি, যে ৭১-এর আগের যে প্রজন্ম, তার মানে যাদের বয়স ৭১ সালে ৫ বছরের উপরে ছিল, সেই বয়সের মানুষ আসলে খুব বেশি হলে এখন আর এই ১৬ কোটি মানুষের মধ্যে খুব বেশি হলে ৭০ থেকে ৮০ লাখ জীবিত আছেন। এবং এই ৭০ থেকে ৮০ লাখ মানুষের মধ্যে থেকে আমার এই ১৬ কোটি মানুষের মধ্যে থেকে তাদেরকে আইডেন্টিফাই করা এবং সেখান থেকে এই রকমের কাজে সহযোগিতা করতে পারেন, তার গল্পটা দিতে পারেন, এরকম মানুষ নিশ্চয়ই খুব বেশি নাই। তো সেই মানুষদের কাছে যদি আমরা খুব দ্রুত না পৌঁছাই, তাহলে আসলে এই আগামী ১০ বছরের মধ্যে বা ১৫ বছরের মধ্যে হয়তো ওই প্রজন্মের আর খুব বেশি মানুষ অবশিষ্ট থাকবেন না। সেই জন্য সবার কাছে অনুরোধ রইল, তরুণ প্রজন্মের কাছে বিশেষ করে, যে তাদের সহযোগিতার হাতটা যদি আমাদের দিকে বাড়িয়ে দেয়, তাহলে আমরা আশা করি যে আরো খানিকটা ইতিহাসের উপাদান আমরা রেখে যেতে পারবো। অনেক অনেক ধন্যবাদ রানা, অনেক ধন্যবাদ মাহফুজ ভাই, সৈকত দে, আজকের আমাদের যুক্ত প্ল্যাটফর্ম থেকে জনগল্পের প্রথম ওয়েবিনারে সংযুক্ত হওয়ার জন্য। আশা করি আমি ব্যক্তিগতভাবে খুব এনজয় করেছি এবং যুক্ত এবং জনগল্প টিমকে আমার তরফ থেকেও অশেষ ধন্যবাদ আমাকে আজকের ওয়েবিনারটি পরিচালনা করবার জন্য, আমন্ত্রণ জানাবার জন্য। আশা করি আমাদের সবার সম্মিলিত শক্তিতে আমরা হাত ধরাধরি করে বেশ খানিকটা এগিয়ে যাব এবং আমরা আমাদের এবং আমাদের পরিবারের মুক্তিযুদ্ধের কি অভিজ্ঞতা সেটা জানবো এবং জানাবো। সবাইকে অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আজকে শেষ করছি। ভালো থাকবেন। আমাদের একজন দর্শক একটা মন্তব্য করেছেন যে জনগল্পের পরবর্তী প্রচারণা সভাটি আমরা চট্টগ্রামে করতে পারি কিনা। আমি প্রশ্নটা রেখে দিলাম মাহফুজ ভাই এবং সৈকতদের কাছে। আপনারা সেটা বিবেচনা করবেন পরে এবং তারা সেই সংক্রান্ত যোগাযোগগুলো করবেন। ধন্যবাদ, শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ।